আমরা মনে করি যে এই বিজয়টা যে আমাদের হইছে এটার বীজ বপন হয়েছিল ১৯৮২ সালের ১১ই মার্চ। এটার বীজ বপন হয়েছিল, এটার ফলটা আমরা পাচ্ছি। তারা মনে করছিল যে ছাত্র শিবিরের কয়েকজনকে যদি হত্যা করা হয় তাহলে এরা কখনো আর ক্যাম্পাসে আসবে না, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের সর্বশেষ আজকের দিন পর্যন্ত আমাদের এখন পর্যন্ত ২১ জন ভাই শহীদ হয়ে গেছে এবং ২১ জন ভাইকে এভাবে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে, নৃশংসভাবে। কিভাবে আপনি ছাত্র রাজনীতি, ইনফ্যাক্ট ছাত্র শিবিরের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? মতিউর রহমান নিজামী ভাই যেদিন শহীদ হলেন তারপর দিনই আমরা সাথী শপথ নিলাম। একজন মতিউর রহমান নিজামী শহীদ হয়ে গেছেন, আমরা আজকে যারা সাথী শপথ নিলাম আমরা হাজারো মতিউর রহমান নিজামী তৈরি হব ইনশাআল্লাহ। কারো বাবার জন্ম শতবার্ষিকী পালন করার জন্য তো আর রাকসু ফান্ডে টাকা দেয় নেই শিক্ষার্থীরা। ৩৫ বছরে প্রায় ২৭ কোটি টাকা থাকার কথা। শামসুজ্জোহা স্যার আসলে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমি শিক্ষকদের আহ্বান জানাবো, শামসুজ্জোহা স্যারের মতো যদি আপনারা হন তাহলে শিক্ষার্থীরা আপনাদেরকে খুবই ভালোবাসবে। আমরা শুনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন চলতেছিল তখন সারা দেশের অনেক মানুষ আমাদের জন্য দোয়া করেছে, তাদের জন্য আমরা দোয়া করি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোফোটক্সের আজকের আয়োজনে। আজ আমন্ত্রণ জানিয়েছি রাকসুর সম্মানিত ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব মুস্তাকুর রহমান জাহিদকে। অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব জাহিদকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ইনোভাটক্সে আসতে পেরে ভালো লাগছে। আপনাকে পেয়েও আমরা অনেক বেশি আনন্দিত। আপনি সেই রাজশাহী থেকে আমাদের এই প্রোগ্রামে এসছেন। নিশ্চয়ই আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি অনেক বড় একটা দায়িত্ব এবং এ ধরনের বড় দুটি দায়িত্ব আপনি খুব স্মুথলি সমন্বয় করছেন এবং আপনি হিউজ একটা শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন। আপনার গল্পগুলো শুনবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে সারা দেশের শিক্ষার্থীদের একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে জানার রাজশাহী বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হয়। এটিকে অনেক সময় শিবিরের ক্যান্টনমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। সব কিছু মিলিয়েই আমরা জানতে চাইবো এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আমরা দেখেছি যে সেখানে ছাত্র শিবির সমর্থিত যে সকল ভিপি জিএস বা জিএস ক্যান্ডিডেট ছিলেন তারাই বিজয়ী হয়েছে। সেই গল্পগুলো শুনবো। তো বরাবরের মতোই আমরা শুরুটা করতে চাই একেবারে আপনার জীবনের শুরু থেকে। আপনি কোথায় বড় হয়েছেন, ইনফ্যাক্ট কোথায় জন্মগ্রহণ করেছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্মগ্রহণ মূলত আমার গ্রামের বাড়িতে, স্বভাবতই নীলফামারী জেলা, রংপুর বিভাগের নীলফামারী জেলায়। নীলফামারী জেলার নীলফামারী সদর থানার মধ্যে কচুকাটা নামে একটা ইউনিয়ন আছে, এই ইউনিয়নের মধ্যেই আমার জন্ম। জন্ম হয়েছে নানাবাড়িতে, নানাবাড়ি আমার পাশের ইউনিয়নে। সেখান থেকে মূলত আমাদের বেড়ে ওঠা। ছোটবেলার পড়াশোনাটা? ছোটবেলার পড়াশোনা আমি আমার বাবার মাদ্রাসাতেই প্রথমে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। ক্লাস 1-এ। আমাদের বাড়ির পাশেই বাবার মাদ্রাসা। বাবা যেহেতু মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার নাম দন্দরি দাখিল মাদ্রাসা। আচ্ছা। তো ভর্তি মাদ্রাসায় হওয়ার পরেও বাবার মনে হয়েছে যে আমার স্কুল কলেজে পড়া দরকার। আচ্ছা। এজন্য ওখান থেকে ট্রান্সফার নিয়ে স্কুলে ভর্তি করিয়েছিল আমাকে। তখন থেকে স্কুল কলেজেই পড়াশোনা করেছি। মানে মাদ্রাসায় শুধু ক্লাস 1 পর্যন্ত পড়েছেন? জি জি, মাদ্রাসায় ক্লাস 1 বাদে অন্য ক্লাস পড়া হয়। এটা কিন্তু একটা মানে একটা ইউনিক বলবো, ইউনিক অথবা এটাকে বলা যায় যে একটা ডিফারেন্ট কেস, যে একজন বাবা যিনি মাদ্রাসার শিক্ষক তিনি তার সন্তানকে স্কুলে পড়াচ্ছেন। এটার পেছনে বিশেষ কোনো কারণ কি আছে? হ্যাঁ, এটা একটা বাস্তবতা এলাকার। আমরা দেখি আমাদের মাদ্রাসার শিক্ষকদের মধ্যে এই প্রবণতাটা আছে। তবে আমার মনে হয় মাদ্রাসা না পড়ে মিস করেছি আমি। সেই মিসগুলো হয়তো ছাত্র শিবিরের মাধ্যমে কিছুটা হলেও পুষিয়ে উঠেছে। মাদ্রাসায় পড়লে হয়তো আরও ভালো লাগতো, ভালো করতাম। কিন্তু বাবা মায়েরা চায় যে তার সন্তানেরা
ভালো কোনো স্কুল কলেজে পড়ুক, যেহেতু মাদ্রাসাটা প্রত্যন্ত অঞ্চলে ছিল। আচ্ছা এই জন্য পরবর্তীতে কিন্ডারগার্টেন স্কুলে আমাকে ভর্তি করিয়েছিল। কিন্ডারগার্টেন থেকে আমি 1 থেকে 5 পড়াশোনা করে আমাদের নীলফামারী জেলার সবচেয়ে সেরা স্কুল যেটা বলা হয় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, জেলা স্কুল যেটা, এখানে ক্লাস 6-এ আমি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলাম। আচ্ছা ওখানেই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি পড়াশোনা করেছি। আর প্রথম থেকেই শহরের মেসে থাকা, ছোটোবেলা থেকেই প্রথম থেকেই মোটামুটি বাইরেই। তারপর স্কুল জীবন শেষ করে রংপুর সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের বিভাগীয় শহর রংপুরের রংপুর সরকারি কলেজে ভর্তি হওয়ার পর ওখান থেকেই ইন্টার লেভেলটা পার করেছি আর কি। আচ্ছা এরপর তারপরে তো আমার বাবা মায়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আচ্ছা আমারও সেরকমভাবেই স্বপ্ন ছিল, সেরকমভাবে আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, সব কিছুই ঠিকঠাক ছিল, রেটিনা কোচিংয়ে ভর্তিও হয়েছিলাম। কিন্তু আল্লাহ হয়তো চায়নি ডাক্তার হওয়ার ব্যাপারটা, ডাক্তার হতে পারিনি পরবর্তীতে, মানে চান্স পাইনি। রেটিনা কোচিং করার পরও ডাক্তারিতে যখন চান্স পাইনি, তখন একই রিলেটেড সাবজেক্ট আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ, মেডিকেল কোচিং করার পর মেডিকেল রিলেটেড কোশ্চেন এখানে হতো আর কি। ওই কৃষি অনুষদে চান্স পাইছি। কৃষি অনুষদে চান্স পাওয়ার পরে অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট আমার ফার্স্ট চয়েস, ওখানেই ভর্তি হয়েছি। আচ্ছা কোন সেশনে? 16-17 সেশন। ও আচ্ছা আচ্ছা। এমনিতে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি যারা হয় অন্যান্য ছাত্র সংগঠনগুলোতে অনেক সময় দেখা যায় যে তিনি হয়তো 8-9 সেশন, কিন্তু এই মুহূর্তে এসে তিনি হয়তো বা সেখানে নেতৃত্ব দিচ্ছেন, বাট আপনি তো সেই জায়গায় একেবারেই মানে বলা যায় যে রানিং ছাত্র হিসেবেই আপনি হয়তো বা সেখানে নেতৃত্ব দিচ্ছেন। জি, 17 সালে আমরা ভর্তি হওয়ার পর থেকে অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের সেমিস্টার সিস্টেম, আমরা মূলত জানি যে সেমিস্টার সিস্টেম যেই ডিপার্টমেন্টগুলোতে আছে এগুলোতে সেশন জট অনেক বেশি হয়, যেহেতু বছরে 2বার করে পরীক্ষা নিতে হয়, পরীক্ষা নিতে নিতেই একটু সময় লেগে যায়। তো স্যারেরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের সেশন জট রাখবে না। প্রথম 2 বছর একদম টানা ভালোভাবেই কেটেছে, 2 বছরের মধ্যেই 2টা ইয়ার শেষ করেছে। কিন্তু হঠাৎ করে করোনাকালীন সময়ে 2 বছর একবারে আমাদের নষ্ট হয়ে গেছে। তারপর ওই একই সেশন জটের পাল্লায় আমরাও পড়ে গিয়েছি। এজন্য 17 সালের পর থেকে এ পর্যন্ত আমাদের মাস্টার্স এতদিনে শেষ হওয়ার কথা, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এখনো মাস্টার্স শেষ হয়নি। এখনো মাস্টার্স শেষ হয়নি? আমার মাস্টার্স এখন 3rd সেমিস্টার এমফিল চলতেছে আর কি, মানে মাস্টার্স 3rd সেমিস্টার থিসিস চলতেছে, থিসিস জমা দিলে শেষ হবে। আমার কিছু ফ্রেন্ড জমা দিয়েছে, তাদের শেষ হয়েছে, আর যারা জমা দেয়নি তাদের এখনো শেষ হয়নি, জমা দিলে শেষ হবে আর কি। আচ্ছা, রানিং একজন যিনি মাস্টার্সের শিক্ষার্থী, তার পক্ষে কি বিশ্ববিদ্যালয়ের মতো এত হাজার হাজার ছেলে মেয়েদের দায়িত্ব নেওয়া, এটা কি আসলে সম্ভব? তার মধ্যে কি সেই ম্যাচুরিটি লেভেলটা গ্রো করে? আমাদের দায়িত্বের ব্যাপারে যদি বলি, আসলে এটা যে কারো পক্ষে আল্লাহ তাআলা রহমত না করলে আমি মনে করি যে একটু কঠিন। কারণ একজন মানুষের পক্ষে এত শিক্ষার্থীর দায়িত্ব নেওয়া, বিশেষ করে ভিপি হওয়ার আগে অন্তত সংগঠনের জনশক্তিদের দায়িত্ব, এটা অবশ্যই আমরা কঠিন মনে করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই যোগ্যতাটা বাড়িয়ে দেয়। আমরা মনে করি সূরা আলে ইমরান, সূরা বাকারার শেষের আয়াতগুলোর মতো আমাদেরকে যে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ আমাকে যেই দায়িত্ব তুমি দিয়েছো এই দায়িত্বভার পালন করার তৌফিক দাও, এবং এমন দায়িত্ব দিও না যেই দায়িত্বটা আমি পালন করতে পারবো না। এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করি। এজন্য অনেক দুর্বলতা সত্ত্বেও, অনেক অযোগ্যতা সত্ত্বেও নিজে শক্তি পাই যেন আল্লাহ এই কাজটা করার আমাকে তৌফিক দেয়। জাহিদ ভাই, আপনার ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ঘটনাগুলো জানতে চাই। কিভাবে আপনি ছাত্র রাজনীতি, ইনফ্যাক্ট ছাত্র শিবিরের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার কিছু গল্প আছে। আমাদেরকে জেলা স্কুলে যেটা হয়, অনেক শিক্ষকেরা এসে এই ওয়াদা করাতেন যে আমরা কখনো ছাত্র রাজনীতিতে যুক্ত হব না। আচ্ছা। কারণ ছাত্র রাজনীতিটা যে নোংরা রাজনীতি এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা এটা বিশ্বাসও করতাম, এখনও বিশ্বাস করি যে গতানুগতিক যে ছাত্র রাজনীতি এটা নোংরা রাজনীতি হিসাবেই সাধারণ মানুষদের কাছে পরিচিত।
আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বন্ধুরা যারা আছি আমরা ছাত্র রাজনীতি করব না। কারণ যেভাবে আমাদের স্কুল বয়সে বা কৈশোর বয়সে যেভাবে আমাদের কাছে ছাত্র রাজনীতির চিত্রটা ফুটে উঠেছিল, সেটা আসলে রাজনীতি করার মতো রাজনীতি ছিল না। তো আমরা স্যারদেরকে শ্রদ্ধা করতাম, আমরা মোটামুটি মনেই করেছিলাম যে আমরা আর ছাত্র রাজনীতিতে যুক্ত হচ্ছি না, আমরা বন্ধুরা কেউ। বয়েজ স্কুল ছিল তো, এজন্য সবাই বন্ধু আর কি। আচ্ছা। তো তারপরে আমরা মসজিদে যখন নামাজ পড়তাম, ছাত্র শিবিরের ভাইরা নামাজ পড়ে তারা আলাদা করে বসতো, প্রোগ্রাম করতো। তো তাদেরকে দেখতাম, তখন মনে হতো ক্লাস 7-8 দিকে, তখন মনে হতো যে এই ভাইরাও তো ছাত্র রাজনীতি করে, কিন্তু এই ভাইদের মধ্যে তো খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না। তখন মনের মধ্যে একটা নাড়া দিচ্ছিল, যদিও তারা আমাকে বলে নাই যে আমাকে শিবিরে যুক্ত হতে হবে, কিন্তু আমি ওই কথোপকথনটা আমার মনে পড়ে। আমার বন্ধুদেরকে বললাম, যদি কখনো করি ছাত্র শিবির করব, কারণ এই ভাইয়েরা ভালো, এদের চরিত্র ভালো, এরা নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, এদের মধ্যে খারাপ কিছু দেখতেছি না। তো আচ্ছা, তখন আমার বন্ধু আমাকে বলেছিল যে ছাত্র শিবিরও করা যাবে না, কোনো রাজনীতি করা যাবে না, স্যার তো নিষেধ করছে। আচ্ছা। তারপর আবার একটা দোটানার মধ্যে ছিলাম যে করব কি করব না। এটা কোন ক্লাসে থাকে? এটা ক্লাস 7। আচ্ছা। তখন তো আসলে সেরকম ম্যাচুরিটি ছিল না বা সেরকম চিন্তা ভাবনাও ছিল না, ওইভাবেই চলে গেছে 7, 8, 9, 10। এসএসসি দেওয়ার পরে যখন রংপুর কলেজের দিকে আসলাম, তখন ছাত্র শিবিরের ভাইরা দাওয়াতি কাজ করে, আগে থেকেই যেহেতু ইচ্ছা ছিল, তখন নতুন করে যুক্ত করেছে। তাও অনেক দোটানা ছিল, পারিবারিক বাধা ছিল, অনেক রকমের বাধা ছিল, সেগুলো কাটিয়ে উঠে আল্লাহ কবুল করছে আর। আচ্ছা, ফ্যামিলি বাধা বলতে কি? ফ্যামিলি কি অন্য ধারার পলিটিক্সের সাথে জড়িত? অন্য ধারার না, তবে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কিন্তু ছাত্র শিবিরে ওই সময়ে যে 16 সালের কথা বলছি, 15 সালের কথা বলছি, ওই সময়ে যে কারো সন্তান ছাত্র শিবিরে যুক্ত করিয়ে কেউ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে, এই অবস্থাটা তো ছিল না। তখন চিরুনি অভিযান অলরেডি সমাপ্ত হয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা, নোমানি হত্যাকাণ্ড, বড় বড় ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে যেভাবে শহীদ করা হচ্ছিল, একজন বাবা মা যতই ভালোবাসুক তার সন্তানকে ছাত্র শিবিরে দিতে স্বস্তি বোধ করতো না, মনে করতো যে আমার ছেলেটা নিরাপদে থাক, আমার ছেলেটা ইসলামকে লালন করুক, কিন্তু ছাত্র শিবিরের সাথে যুক্ত হলে মনটা খারাপ থাকতো বাবা মাদের। এজন্য বাবা মায়েরা যেহেতু তারা জামাতের দায়িত্বশীল ছিলেন না বা ইসলামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, জাস্ট ভালোবাসতেন বা সমর্থন করতেন বা ভোট দেওয়ার সময় ভোট দিতেন, এটুকুই। এজন্য পারিবারিক বাধা ছিল, ভালো ধরনেরই ছিল। তো এদিকে দায়িত্বশীল ভাইয়েরাও যেহেতু জোরাজুরি করতো না, আমার উপরই ছেড়ে দিত। তো আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যেটা সঠিক সিদ্ধান্ত, এটা যেন আমি নিতে পারি। যদি ছাত্র শিবির করা বাদ দেয়া লাগে, এটাও যেন আমার জন্য কল্যাণ হয়। সঠিক সিদ্ধান্ত যদি হয়, বাদ যেন দেই, আর যদি সঠিক সিদ্ধান্ত না হয় তাহলে যেন ছাত্র শিবির করি। ছাত্র শিবির করাটাই যদি সঠিক সিদ্ধান্ত হয় তাহলে যেন যুক্ত হই। এভাবে দোয়া করতাম আর কি আল্লাহর কাছে। আল্লাহ হয়তো সেভাবে কবুল করছে, এবং পরবর্তীতে বাইতে ভাই এমন হয়ে গেছে যে আমার বাবা মায়েরাই আমাকে এটার জন্য মোটিভেট করে, এবং তারাও আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের কর্মী, মহিলা জামাতের কর্মী হয়ে গেছে। মাশাআল্লাহ। তো আপনি এরপর কলেজে থাকতেই তখন হচ্ছে শিবিরের সাথে যুক্ত হলেন, এবং পরবর্তীতে আপনি শিবিরের যে ধাপগুলো, যেটাকে সাথী সদস্য এভাবে যে সমর্থন, তো 7-8 থেকে, কিন্তু একবারে ছাত্র শিবিরের কর্মী হওয়ার ব্যাপারটা 15 সালের মে মাসে আমি কর্মী হয়েছিলাম। আচ্ছা। তো ওখানে একটা মিরাকল ব্যাপার যে আমাকে দাওয়াত দিয়েছে সে আবার আমার থেকে জুনিয়র ছিল, এবং আমি তাকে সম্মান করি জুনিয়র হলেও। সেই ভাই, তাকে আপনি করেই বলি। তিনি যখন আমাকে দাওয়াতি কাজ করলেন বা ছাত্র শিবিরের রিপোর্টগুলো দিলেন, বা আমাকে সবসময় দাওয়াতি কাজের মধ্যে অন্তর্ভুক্ত রাখলেন, তার দাওয়াতি কাজের স্টাইলগুলো দেখে আসলে আমি আবেগী হয়ে যাই যে একজন মানুষ একটা মানুষের পিছনে কতটা মেহনত করে, কতটা পরিশ্রম করে দাওয়াতি কাজ করে, আদর্শকে উপস্থাপন করে, নিজের আদর্শের মধ্যে
অন্যদেরকে প্রবেশ করানোর জন্য কিভাবে কষ্ট করে আমি দেখেছি ওনাকে। তো উনি প্রথমেই এসে বলেন নাই যে রিপোর্ট রাখা শুরু করে দেন, কর্মী হওয়া লাগবে, এরকম বলেননি। উনি প্রথম থেকে এসে জাস্ট আমার সাথে বসতেন, জাস্ট একটা ইসলামী গান শোনাতেন, আবার চলে যাইতেন, আর কোনো কিছু করতেন না। আমার এই জিনিসগুলো খুবই প্রভাবিত করছে যে উনি কোনো চাপ দিতেন না আমাকে। বলতেন যে আপনি পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই, জাস্ট নামাজটা পড়তে হবে। পরিবেশ তৈরির কাজটা করতেন। পরিবেশ তৈরি করে দিছে। এখন মনে হয় যে ওগুলো দাওয়াতি কাজ ছিল, তখন তো বুঝি নাই। আচ্ছা। তো আল্লাহ ভাইয়ের ওপর রহম করুন, উনিও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। আচ্ছা। তো উনি এখন সাউথ কোরিয়ায় আছে আলহামদুলিল্লাহ, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উনি সভাপতি ছিলেন। কি নাম ওনার? আর আব্দুল্লাহ নোমান নাইম ভাই। আচ্ছা, আপনাদের মাধ্যমে উনি যদি শোনে তাহলে ওনার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ তাআলা ওনাকে অনেক সম্মান দান করুক। ডেফিনেটলি আমরাও দোয়া করি। আপনি এরপর বিশ্ববিদ্যালয়ে যখন চলে আসলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আপনি শিবিরের কোন দায়িত্ব দিয়ে শুরু করলেন আপনার এই রাজনীতির কার্যক্রম? যেহেতু ওখানেই সাথী হয়েছিলাম, আমাদের যে তৃতীয় স্তর সমর্থক কর্মী, তারপরে সাথীটা আমরা শপথ দেয়া হয় সাথী এবং সদস্য পর্যায়ে। তো 2016 সালে যখন রংপুর মহানগরের রংপুর কলেজ ওয়ার্ডের আমি সাথী হলাম 2016 সালের 12ই মে। ইতোমধ্যে 2016 সালের 11ই মে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ অথবা মতিউর রহমান নিজামী, আমি জাস্ট ভুলে গেলাম, 11ই মে একজন দায়িত্বশীলকে ফাঁসি দেওয়া হলো। 11ই মে 2016 সালের 11ই মে 2016 সালের 11ই মে মতিউর রহমান নিজামী ভাইকে যখন ফাঁসি দেয়া হলো, তো আমরা মনে করেছিলাম যে আমরা যেহেতু ছাত্র শিবির করি আর দেশে এরকম একটা পরিস্থিতি চলতেছে, একজন এত বড় দায়িত্বশীলকে ফাঁসি দেয়া হলো, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আমাদের মনে হয় আগামী কয়েক বছর অন্তত আর কার্যক্রম চলবে না। ওই সময় আমি কর্মী, তো এটা চিন্তা করেছিলাম যে আগামী কয়েক বছর হয়তো আমাদের কার্যক্রম আর চলবে না, বন্ধ থাকবে, এখন হয়তো আর ছাত্র শিবির কাজ চালাবে না। আমি অবাক হয়ে গেলাম যে ওই রাতেই আমাকে দায়িত্বশীল মেসেজ দিল যে কালকে আপনাদের সাথী শপথ অনুষ্ঠান আছে, ওখানে আপনারা আসবেন, পরীক্ষা হবে, যারা টিকবেন তাদেরকে সাথী শপথ দেওয়া হবে। আমি অবাক হয়ে গেছি যে এই দুপুরেই, এই আজকেই একজনকে ফাঁসি দেওয়া হলো, আবার সাথে সাথেই কাজ, মানে কোনো কাজই বন্ধ থাকছে না, এটা কেমন সংগঠন? তখনও তো সংগঠনের সার্বিক স্ট্রাকচার আমরা জানি না, কর্মী তখন। তো আলহামদুলিল্লাহ তার পরদিন আমরা গেলাম, আমাদেরকে বলা হলো যে মতিউর রহমান নিজামী ভাই শহীদ হয়েছেন, এইটা নিয়ে যেন কারোর মধ্যে কোনো টেনশন নাই, কারোর মধ্যে কোনো পেরেশানি নাই, যেন এটা হওয়ার ছিল, শহীদ হয়েছে, আমাদের ভাইরা তো শহীদ হবেই, এটাই স্বাভাবিক। তো কারো কোনো টেনশন নাই, সবাই সাথী হওয়ার জন্য পড়াশোনা করতেছে, কন্ট্যাক্ট দিচ্ছে। এবং তৎকালীন আমাদেরকে এমন এক বাসায় নিয়ে যাওয়া হয়েছিল যেই বাসাগুলো অনেক ভিতরে ছিল, যেহেতু আমাদেরকে দেখলেই পুলিশে নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতিতে। এবং আমাদের রানিং রাজশাহী রংপুর মহানগরের তৎকালীন সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ভাই, যিনি পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন, উনি আমাদের সেক্রেটারি ছিলেন। কিন্তু আমি যতদিন কর্মী ছিলাম, সাথী হয়ে ওখান থেকে চলে আসা পর্যন্ত আমি ওনাকে দেখি নাই, কারণ উনি সবসময় জেলে থাকতেন। এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে সাথী শপথ দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের আসলে মনে এতটা আবেগ তৈরি করেছিল, এতটা ভালোবাসা তৈরি করেছিল এই সংগঠনের প্রতি, যে যত জুলুম নির্যাতনই হোক এই সংগঠনে টিকে থাকতে হবে, ইসলামের পথে টিকে থাকতে হবে। তখন ভয় কাজ করে? ভয় কাজ করলে আমরা কর্মীরা, যারা সমর্থক কর্মীরা ভয় কাজ করতাম, আমাদের দায়িত্বশীলদের দেখে আমরা সাহস পেয়ে যেতাম। দায়িত্বশীলদের মনে কোনো চিন্তাই ছিল না, ওনাদের মুখ দেখে মনে হতো কিছুই হয়নি যেন, আর মনে হচ্ছে যে এগুলো তারা এনজয় করতেছে। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু আনহুদের মতো এনারা এনজয় করতেছে, যতই কষ্ট দেয়া হোক এনারা যেন আহাদ আহাদ বলতেছে, এরকম একটা ওনাদের ফেস দেখে আমরা সাহস পেতাম, মনে হচ্ছে কিছুই হয়নি। তো আমাদেরকে ভিতরে কোনো একটা বাড়িতে গিয়ে অনেকগুলো প্রশ্ন করলো, কোরআন হাদিস নানাবিধ প্রশ্ন সাথী কন্ট্যাক্ট দেওয়ার সময় করা হয়, সার্বিক বিষয় নিয়ে যাদেরকে ভালো মনে হয় তাদেরকে শপথ দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ মতিউর রহমান নিজামী ভাই যেদিন শহীদ হলেন তার পরদিনই আমরা সাথী শপথ নিলাম, এবং আমাদেরকে এটা শেখানো হলো যে একজন মতিউর রহমান নিজামী
শহীদ হয়ে গেছেন। আমরা আজকে যারা সাথী শপথ নিলাম, আমরা হাজারো মতিউর রহমান নিজামী তৈরি হব ইনশাআল্লাহ। এভাবে বোঝানো হলো আমাদেরকে, এবং আমরা এভাবেই মনে মনে দৃঢ় সংকল্প হলাম যে হয়তো ওনাদের পর্যায় পর্যন্ত আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা যেন এক একজন মতিউর রহমান নিজামী হয়ে উঠতে পারি। এই প্রেরণাটা অনেক কাজ করছে আমাদের মধ্যে। এটা তো আপনার ইন্টার লাইফের ঘটনা। ইন্টার লাইফের ঘটনা। তারপরে যখন রাজশাহী ইউনিভার্সিটিতে 17 সালে ভর্তি হলাম, সাথী হওয়ার পর আর একটা ধাপ থাকে সংগঠনের মানোন্নয়নের, সেটাকে বলে সদস্য। সেই সদস্য শপথ নিলাম এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে এসে দ্বিতীয় বর্ষে সদস্য শপথ যখন নিলাম, সদস্য শপথ নেওয়ার ঘটনাটা হচ্ছে যে আমরা যেহেতু সেমিস্টার সিস্টেম, সবসময় পরীক্ষা চলতেছে, পরীক্ষা এবং ক্লাস। তো দেখা যাচ্ছে পরীক্ষার মাঝখানে যে 3-4 দিন বন্ধ থাকে, এই সময়টাতে আমরা ফ্রি থাকি। তাছাড়া অন্য বছরের সব সময় ক্লাস, ল্যাব এগুলো লেগে থাকে আর কি। অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট, ভেটেরিনারি ডিপার্টমেন্ট আর সায়েন্স ডিপার্টমেন্টগুলো, অনেকগুলো ডিপার্টমেন্টে সারাদিন ল্যাব ক্লাস থাকে। তো যেহেতু সদস্য হওয়ার ক্ষেত্রে অনেক পড়াশোনা করতে হয়, অনেক প্রোগ্রাম করতে হয়, সেই প্রোগ্রামগুলো কেমনে যেন আল্লাহ তাআলা মানায় নিত আর কি, মানায় দিত। তারপরে সদস্য শপথের ক্ষেত্রে একই ঘটনা, যে আমি কোনোভাবেই সময় পাচ্ছি না, যেহেতু ঢাকায় এসে শপথ নেওয়া লাগবে। তো পরীক্ষা দিয়ে টিকে গেছি, জাস্ট ঢাকায় যেতে হবে, কিন্তু আমার একাডেমিক পরীক্ষা চলতেছে। আচ্ছা। তো একাডেমিক পরীক্ষার মাঝখানে আমার এইচআরই সম্পাদক আমাকে বললেন যে আপনি এই ব্যাপারগুলো যদিও ইন্টারনাল, আপনাদের সাথে যেহেতু গল্প করতেছি বলা যায় আর কি, যে আপনার সিদ্ধান্ত, আপনি সদস্যপদ নিতে চাইলে যেতে পারেন, না চাইলে না যেতে পারেন। এই ব্যাপারগুলো সবসময় প্রভাবিত করছে। দায়িত্বশীলরা কখনো কোনো জিনিস চাপায় দেয়নি আমাদের ওপর, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা করেছি। সাথী হওয়া, সদস্য হওয়া, সব বলে নাই কোনো সদস্য হতেই হবে, সদস্য না হলে কিন্তু সংগঠনে থাকা যাবে না, এরকম কখনো বলেনি। আমরা নিজেরাই আগ্রহ করে হতাম, যারা আগ্রহ করে হতাম তারা হতাম, যারা হতো না তারা সাথী থেকে যেত, কর্মী থেকে যেত। এটাই তো একটা সংগঠনের বিউটি আসলে। বিউটি আসলে যদি চাপ দিয়ে হতো, হয়তো মানসিক চাপে আমরা দায়িত্বশীলকে দেখানোর জন্য হয়তো হতাম, কিন্তু মন থেকে হতাম না। তো আমরা সদস্যটা মন থেকে হইছি আর কি। তো মন থেকে হওয়ার কারণেই হয়তো এত আবেগ কাজ করছে। পরীক্ষা 3 দিন বন্ধ আছে, তার মধ্যে বললো যে ঢাকায় তো শপথ অনুষ্ঠান আজকে হবে না, ঢাকায় শপথ অনুষ্ঠান গতকাল হয়ে গেছে, যেদিন আপনার পরীক্ষা ছিল। কালকে কুমিল্লায় হবে শপথ অনুষ্ঠান, ইবনে তাইমিয়া স্কুলের সামনে আরেকটা জায়গায় শপথ হতো সারা দেশের। তো আমি একাই, আবার আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তারা তো আগের দিনই হয়ে গেছে, আমি একাই। জাস্ট ভাই বললো যে আপনার ইচ্ছা, আপনি কুমিল্লা যেতে পারেন, যদিও আপনার পরীক্ষা, না হলে আপনি পরবর্তীতে আবার যাইয়েন। তো আমার এতটা আগ্রহ ছিল যে আমি পরীক্ষার মাঝখানেই কুমিল্লা চলে আসছিলাম। 3 দিন বন্ধ ছিল, তো কুমিল্লা চলে আসছি। কুমিল্লা আসার পরে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ভাই ছিলেন, ইয়াসিন আরাফাত ভাইয়ের হাতে আমরা শপথ নিয়েছি একসাথে অনেকজন। শপথ নেওয়ার পরে তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছি, তারপর দিন পরীক্ষা দিয়েছি। এটা জাস্ট ঘটনাটা বলে ফেললাম, কিন্তু ওই সময়ের জন্য এটা খুবই কঠিন ছিল, এবং আমার জীবনে এটা খুব প্রভাব ফেলছে, যে আমরা আসলে যত পরীক্ষাই আসুক, দুনিয়াবি পরীক্ষা, সবগুলো মারিয়ে যেন সংগঠনে কাজ এগিয়ে নিতে পারি, এই শিক্ষাটা আমি দায়িত্বশীলদের কাছ থেকে পাইছিলাম। ডেফিনেটলি আসলে 16-17 সালের সেই সময়গুলো তো খুবই ভয়াল সময় ছিল। সেই সময়গুলোতে আপনি রাজশাহী থেকে কুমিল্লা আসা এবং সেখানে শপথ নেওয়ার মতো এরকম একটি কার্যক্রম কেন্দ্রীয় সভাপতির হাতে, এটা কিন্তু সত্যিকার অর্থেই অনেক বেশি রিস্কি একটা কাজ ছিল। আপনি সেটি তখন করেছেন, এবং পরবর্তীতে আপনি সেই ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে করতে আপনি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমি একটা বিষয় একটু জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি যারা আমরা দেখেছি, তাদেরকে অনেককেই আমরা দেখেছি পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সংখ্যাটা আসলে কতজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছে? এরকম কেন্দ্রীয় সভাপতি 9 জন হয়েছেন। আচ্ছা, আমরা জানি যে রফিকুল ইসলাম খান ভাই, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে প্রথম কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। তারপরে একে একে নুরুল ইসলাম বুলবুল ভাই ছিলেন, তারপর মতিউর রহমান আকন্দ ভাই ছিলেন, শফিকুল ইসলাম মাসুদ ভাই, রেজাউল করিম ভাই, তারপরে
একে একে দেলোয়ার হোসেন সাইদি ভাই, মোবারক হোসেন ভাই, তারপরে রাশিদুল ইসলাম ভাই, সর্বশেষ মঞ্জুরুল ইসলাম ভাইও দায়িত্ব পালন করেছেন। মঞ্জুরুল ইসলাম ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন না, উনি অফিস সম্পাদক ছিলেন, তারপর রাজশাহী মহানগর সভাপতি ছিলেন আর কি। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া। আমি আমাদের এই শোতে এর আগে রাশেদ ভাই এসেছিলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ইনফ্যাক্ট আমি মানে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে কাউকে পেলে জিজ্ঞেস করি যে আসলে কেন্দ্রীয় শিবিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এত ম্যাসিভ একটা প্রভাব কেন? এটা কি কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? মানে আপনি এই যে 9 জন কেন্দ্রীয় সভাপতি দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা, বিশেষ কি কারণ? দেখুন, ছাত্র শিবির সংগঠনটা তো জাতীয়তাবাদ একেবারেই লালন করে না, আপনারা জানেন। তো এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় কথা হয়। আসলে আমি মনে করি যে কেন্দ্রীয় সভাপতি হওয়া বা এই সংগঠনের যে কোনো দায়িত্ব পাওয়া, এই দায়িত্বগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা চাইলেই কাউকে কেন্দ্রীয় সভাপতি বানিয়ে দিতে পারি না। আবার সারা দেশের সদস্যদের যেহেতু ভোট হয়, অনেকগুলো ব্যাপার এখানে জড়িত থাকে। আমরা অনেক ঘটনা দেখেছি যে আমরা যাকে মনে করছি না যে এই ভাই দায়িত্বশীল হবে, উনি হয়ে যায়। আবার অনেক ঘটনা দেখি যাকে মনে করি যে দায়িত্বশীল হতে পারে, হয় না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে আসা কেন্দ্রে হয়তো কেন্দ্রীয় সভাপতি অনেক হয়েছেন, তবে এটা মনে করার কোনো কারণ নেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রভাব খাটায় বা এটা জাতীয়তাবাদ আছে বা কোনো ধরনের কোরাম আছে। নিশ্চয়ই তাদের যোগ্যতা বলে বা সংগঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই তারা আসলে প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। আপনারা দেখবেন যে কেন্দ্রীয় সভাপতি হওয়ার ক্ষেত্রে সব ধরনের ভ্যারাইটি আছে এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, তারপরে অন্যান্য সেক্টর থেকেও আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও আছে, আপনারা দেখেছেন। রাজিবুর রহমান পলাশ ভাই বলতে গেলে, সালাউদ্দিন আইয়ুবী ভাই, তারপর ডাক্তারদের অঙ্গন থেকেও আছে। সব ধরনের ভ্যারাইটি এখানে যেহেতু আছে, এজন্য নির্দিষ্ট করে বলার আমাদের কোনো কারণও নাই বা বলা উচিতও হবে না। আমাদের সংগঠনের যে ঐতিহ্য এবং সংগঠনের যে মেজাজ, সে অনুযায়ী আমরা এটা বলতে পারি না যে কোনো একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে সভাপতি হলেই হয়তো কেন্দ্রীয় সভাপতি হওয়া যায়। কারণ অনেক আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন যারা কেন্দ্রীয় সভাপতি হন নাই, আবার অনেক বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন যারা কেন্দ্রীয় সভাপতি হয়েছেন। কিন্তু এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় তো এটা বলা যেতে পারে যে হয়তো অনাগত ভবিষ্যতে আপনাকেও আমরা কেন্দ্রীয় সভাপতি হিসেবে দেখতে পাবো। আস্তাগফিরুল্লাহ। এই ব্যাপারগুলো আসলে আমরা দায়িত্বশীলদের মনে হোক, জনশক্তিদের মনে হোক, দায়িত্ব কে কোনটা পাবে এই ব্যাপার নিয়ে আমরা কখনো চিন্তা করি না, কখনো এগুলো নিয়ে চর্চাও করি না, এবং অন্যকে চর্চা করতেও নিরুৎসাহিত করি। কারণ এই ব্যাপারটা পুরোপুরি আল্লাহর সিলেকশনের হাতে ছেড়ে দিই আমরা। এবং যদি কেউ মনে করে যে তার ঊর্ধ্বতন দায়িত্বশীল তাকে সিলেকশন করে দায়িত্বে দিয়েছে, তাহলে আসলে আল্লাহর বারাকাটা এখানে থাকবে না। আমরা যেই প্রথমে আপনাকে বলেছি সূরা বাকারার আয়াতটা, যে আল্লাহ যদি সিলেকশন করে আমাদেরকে দায়িত্ব দেয়, তাহলে সেই দায়িত্বটা উনি সহজ করে দিবে। আর যদি আমি নিজে সে দায়িত্ব নেই, এটা কখনোই আমার জন্য সঠিক হবে না এই ইসলামী সংগঠনে, আধ্যাত্মিক সংগঠনে। আবার সেটা আমার জন্য ক্ষতির কারণও হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন যে দায়িত্ব যদি চেয়ে নেওয়া হয়, তাহলে সেই দায়িত্বের ওপর আল্লাহ বরকত দেন না বা আল্লাহ সহজ করে দেন না। আবার আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা আল্লাহ সহজ করে দেন। তো এই বিশ্বাসটা আমাদের আছে। আপনারা দেখবেন যে দায়িত্ব গ্রহণকালে প্রত্যেকটা কেন্দ্রীয় সভাপতি কান্নায় ভেঙে পড়ে। তো এই ফিলিংসটা থেকেই করে যে আসলে আমরা হতে চাই না, কেন্দ্রীয় সভাপতি হোক বা কোনো দায়িত্ব হোক, এই দায়িত্বগুলো আমরা নিতে চাই না। বা আমরা চাই যে এই দায়িত্ব এত কঠিন দায়িত্ব, যেই জবাবদিহিতা আখেরাতে করতে হবে, সেই জবাবদিহিতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মনে করি যে এই দায়িত্ব আমার জন্য নেওয়া ঠিক হবে না। এগুলো যখন আল্লাহর পক্ষ থেকে আসে, যখন ঘোষণা হয়ে যায়, তখন আসলে পালানোরও সুযোগ থাকে না। এজন্য আমরা কেন্দ্রীয় সভাপতি কে হবে না হবে এগুলো নিয়ে কখনো চিন্তা করি না আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনে আমরা দেখলাম এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি সভাপতি নির্বাচিত হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শিবিরের রফিকুল ইসলাম খান ভাইকে আমরা দেখেছি। এখানে মানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ ছিল না?
রুয়া নির্বাচনটা নিয়ে অনেক কথা আছে, কারণ রুয়া নির্বাচনটা প্রথমবার ফাংশন করলো। এই নির্বাচনগুলো রুয়া, রাকসু সহ সার্বিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত নির্বাচন আছে এই নির্বাচনগুলোকে একেবারেই ফ্রিজ করে রাখা হয়েছিল এতদিন। আচ্ছা, কারণ এই নির্বাচনের ফান্ডগুলো তারা, আমরা এখন বুঝতেছি, এই নির্বাচনের ফান্ডগুলো তারা নিজের ইচ্ছায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো কাজে ব্যবহার করত। এবং এই নির্বাচনগুলো হলে যেহেতু ফান্ডের হিসাব চাওয়া হবে এবং ফান্ডগুলোতে যেহেতু জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং শিক্ষকদের এম্পাওয়ারমেন্ট, শিক্ষকদের পাওয়ার কমে যাবে, শিক্ষার্থীদের পাওয়ার একটু হলেও শিক্ষার্থীদের সাথে পাওয়ার অংশীদার হিসেবে শিক্ষার্থীরা দাঁড়াবে, সব মিলিয়ে তারা নির্বাচন চাইতো না। আর রুয়া নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি এখানে যেহেতু সদস্য হতে হয় 5,000 করে টাকা দিয়ে, আমি যদি ভুল না করি, তাহলে এই সদস্য হওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা অনেকের আছে। সবাই তো 5,000 করে টাকা দিয়ে সদস্য হতে পারে না। তো সদস্য সংখ্যা, লাইফ মেম্বার যেটাকে বলে, এটা অনেক কম ছিল। তারপর যখন ঘোষণা দেওয়া হলো রুয়া নির্বাচন হবে, তখন সবাই, অনেকজন নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেছে, সদস্য হয়েছে। সর্বশেষ 2,000 থেকে প্রায় 8,000 সদস্য হয়েছিল রুয়ার। 6,000 সদস্য সংখ্যা বৃদ্ধি পেল যেহেতু এই নির্বাচনকে সামনে রেখে। যে তারা ভোট দিতে চায়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা 2,000 টাকা করে স্যাক্রিফাইস করে হলেও তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়। তো এতগুলো স্টুডেন্ট, 8,000 স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করানো হলো, তারপর হঠাৎ করে বলা হলো রুয়া নির্বাচন হবে না। তাহলে আমাদের সাবেক ভাইয়েরা, সাবেক শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়কে যারা ওন করে, বিশ্ববিদ্যালয়কে নিয়ে যারা স্বপ্ন দেখে যে এখানে রুয়া নির্বাচন হবে, রাকসু নির্বাচন হবে, সব কিছুই ফাংশন করবে, তারা স্বভাবতই কষ্ট পাওয়ার কথা। এবং এই যে 8,000 শিক্ষার্থীর প্রায় কোটি কোটি টাকা এখানে রেজিস্ট্রেশন কেন্দ্রিক প্রশাসনে দেয়া হলো, তারপর যদি রুয়া নির্বাচনটা না হয়, এই টাকাগুলো কোথায় ব্যবহার করবে? আবার কি প্রশাসন আগের মতো করেই অন্য খাতে ব্যবহার করবে কিনা? তো এইটা নিয়ে আমরা ছাত্র শিবির আন্দোলন করেছিলাম যে ক্যাম্পাসের রুয়া, রাকসু সকল নির্বাচন হতে হবে এবং এগুলোকে ফ্রিজ করে রাখা যাবে না, বন্ধ করে রাখা যাবে না, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আমি যদি নাম ধরেই বলি, বিএনপি সংগঠন যারা তাদের আদর্শের সাথে জড়িত, তারা বাধা দিল যে রুয়া নির্বাচন করা যাবে না, কারণ তাদের নাকি মেম্বার হয়নি। যদিও সবার জন্যই উন্মুক্ত ছিল, কিন্তু তারা কেন হয়নি আমরা জানি না। তো তারপর আবার সময় বৃদ্ধি করা হলো, যে ঠিক আছে সময় বৃদ্ধি করা হলো, এখানে যেহেতু সাবেক শিক্ষার্থী, এখানে কে বিএনপি কে জামাত কোন আদর্শ লালন করে সেই অনুযায়ী তো মেম্বার ভাগ করা হচ্ছে না বা কাউকে বাধা দেওয়া হচ্ছে না, যে কেউ মেম্বার হতে পারে, তারপর আমরা একটা ভোট নির্বাচনের আয়োজন করব। তো তারপর আবার সময় বৃদ্ধি করা হলো, খুব বেশি সদস্য বাড়লো না। তারপর রুয়া নির্বাচনটা অনেক জল্পনা কল্পনার পরে রুয়া নির্বাচনের অনুষ্ঠান যখন ঘোষণা করা হলো, তো তাদের সমর্থিত যে শিক্ষার্থীরা আছে, সাবেক ভাইয়েরা, তারা নির্বাচন বর্জন করলো। যদিও তারা ওই লাইফ মেম্বার বা যাদের নিয়ে নির্বাচন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না, তবুও তারা নির্বাচনটা বর্জন করলো। তারা মনে করলো যে জামাত, সাবেক শিক্ষার্থী যারা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করেছে তারা সবাই জামাত করে, যদিও তাদের এটা ভুল ধারণা ছিল যে তারা সবাই জামাত করে, তারা সবাই সাবেক ছাত্র শিবিরের সাথে সংযুক্ত ছিল, এরা ভোট হলে এরাই জিতে যাবে, এই আশঙ্কাটা তাদের ছিল। তো শিক্ষার্থীরা প্রশ্ন করা শুরু করে দিল যে যদি জামাতে তারা করে সমস্যা কি, সাবেক শিক্ষার্থী তো, ক্রাইটেরিয়া তো সাবেক শিক্ষার্থী, আর যদি জামাত নাও করে তাও তো আপনাদের কথাটা ভুল। আর যদি আপনারা মনে করেন যে তারা বেশি রেজিস্ট্রেশন করেছে তাদের মনা লোকজন, তা আপনারা করলেন না কেন? আর প্রথমবার তো নির্বাচন, অনেক প্রশ্ন তাদেরকে নিয়েছিল, তো তার কেন নির্বাচনটা বর্জন করতেছিল, করে গেছে আমরা জানি না। তারপরে রুয়া নির্বাচনটা হলো, স্বভাবতই এখানে রফিকুল ইসলাম খান ভাইকে, যারা লাইফ মেম্বার ছিল তাদের মধ্যে থেকে ভোট দিল, তিনি সভাপতি নির্বাচিত হলেন। এবং এখানে তো আলাদা কোনো প্যানেল ছিল না। এখানে যারা নির্বাচিত হয়েছে বেশিরভাগই আমাদের ছাত্র শিবিরের সাবেক ভাই ছিলেন আর কি, এটা সত্য। এখন রুয়া নির্বাচনটা তো আর প্রহসনমূলক হয় নাই, বা নির্বাচনটা এরকম হয় নাই যে
রাতের ভোটের নির্বাচন বা যে দামি নির্বাচন। দামি নির্বাচন এরকম না, নির্বাচন সঠিকভাবেই হয়েছে। রফিকুল ইসলাম খান ভাই এমনিতেই জনপ্রিয় মানুষ, উনি নির্বাচিত হয়েছেন। জাহিদ ভাই, একটু আপনার রাকসুতে আসতে চাই। আপনার যে রাকসুতে বিজয়ী হলেন, এটি কততম রাকসু ছিল? আর রাকসু নির্বাচনটা 15তম নির্বাচন ছিল, তবে অপেক্ষাটা সুদীর্ঘ ছিল এবারের অপেক্ষাটা। এর আগে এত বছরের অপেক্ষা ছিল না কোনো নির্বাচন। কত বছরের? 35 বছরের অপেক্ষা। 35 বছরের অপেক্ষা? জি জি, আপনারা জানেন যে 35 বছরের অপেক্ষা, এটা জানে 3 যুগ যদি ধরা যায়, 3 যুগ যদি বলা যায়, 3 যুগে কত শিক্ষার্থী চলে গেছে। এবং আমরা চিন্তা করি যে কত শিক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে। রাকসু নির্বাচনের তারা প্রতি বছর টাকা জমা দিত রাকসুর ফান্ডে, কিন্তু তারা এটা নিশ্চিত থাকতো যে রাকসু নির্বাচন হচ্ছে না, এই প্রশাসন রাকসু নির্বাচন হতে দিবে না, শুধু এমনি এমনি টাকা দিয়ে যাচ্ছি এবং এই টাকাগুলো অন্য খাতে ব্যবহার করা হবে, সব শিক্ষার্থী জানতো। কিন্তু এই জুলুমটা তাদের উপর করা হয়েছে 35 বছর এখানে ধরে। কত টাকা আনুমানিক কোনো হিসাব কি আছে আপনাদের? অবশ্যই প্রতি বছর 15 টাকা করে শিক্ষার্থীরা জমা দিলে যে পরিমাণ শিক্ষার্থী আছে, 35 বছরে প্রায় 27 কোটি টাকা থাকার কথা, কিন্তু কোনো টাকার হিসাব তারা দিতে পারতেছে না। ডাকসুতেও আমরা কিন্তু সেম ঘটনা দেখলাম। আমরা রাকসু নির্বাচনের যখন প্রথম অধিবেশন হয়েছে, তখন আমরা প্রথমেই ফার্স্ট টপিক আমরা টাকার হিসাব চেয়েছি, যে আমরা যেহেতু কাজ করব আমাদের টাকার হিসাব দিতে হবে। কিন্তু এই প্রশাসন বলতেছে যে আমরা আসার পর আমরা যেহেতু টাকা বুঝিয়ে পাই নাই, এজন্য আমরা হিসাব দিতে পারিনি, কিন্তু আমরা এই টাকা তসরুপ করিনি, এর আগেই তসরুপ হয়ে গেছে। যাই হোক, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কমিটি গঠন হয়েছে, 15 দিনের মধ্যে ফলাফল দিবে। কিন্তু এই যে তারা এভাবে এক ফান্ডের টাকা আরেক ফান্ডে, এবং দুঃখজনকভাবে কারো বাবার জন্ম শতবার্ষিকী পালন করার জন্য তো আর রাকসু ফান্ডে টাকা দেয় নাই শিক্ষার্থীরা, অবশ্যই। তো এই টাকাটাও এখান থেকে নেওয়া হয়েছিল। তো আমরা মনে করি যে রাকসু নির্বাচনের 35 বছরের সুদীর্ঘ অপেক্ষা, এই অপেক্ষার অবসান শিক্ষার্থীরা ঘটাতে পেরেছে। তবে বিগত 34 বছরের যত শিক্ষার্থী ছিল সবাইকে বঞ্চিত করা হয়েছে। এর আগে যে 14টা রাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের অবস্থান কেমন ছিল? এর আগে যে 14টা নির্বাচন হয়েছিল, তার মধ্য থেকে আমাদের তো 77 সালে যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল, 77 সালের পর থেকে হয়তো 3টা বা 4টা নির্বাচন হয়েছে। তো সেখানে লাস্ট 89 সালের যে নির্বাচনটা হয়েছিল, ওইটাতেই আমাদের সর্বোচ্চ বিজয় ছিল। তো ওটাতেই আমরা অংশগ্রহণ করেছিলাম। অংশগ্রহণ করার পরে জোয়া হলে, শহীদ শামসুজ্জোয়া হল, সেটাতে পূর্ণ প্যানেলে ছাত্র শিবির বিজয়ী হয়েছিল। তো আমাদের যখন প্রথম 82 সালের দিকে যখন আমাদের সংগঠনের শহীদ দিবসের ঘটনা ঘটেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন যেহেতু সংগঠন প্রথম শুরু হয় এবং নিভু নিভু করে এত জুলুম নির্যাতন, প্রথমেই একটা আঘাত, এত বড় আঘাত 82 সালের 11ই মার্চ নবীনবরণ অনুষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন করতে এসেছিলেন আমাদের ভাইয়েরা, একদম প্ল্যান করে সর্বদলীয় ছাত্র ঐক্য করে আমাদের ভাইদেরকে 4 জন ভাইকে ওই দিন শহীদ করা হয়েছিল। এবং প্রথম শহীদ যে বলা হয় ছাত্র শিবিরের প্রথম শহীদ সাব্বির, তারপরে একে একে হামিদ, আইয়ুব, জব্বার, এই 4 জনই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনায় শহীদ। এবং 82 সালে ওই ঘটনা ঘটার পরেই কাজ যে থেমে যাবে এরকম না, কাজ আরও বাড়তে থাকছে। এবং আমরা মনে করি যে এই বিজয়টা যে আমাদের হয়েছে, এটার বীজ বপন হয়েছিল 1982 সালের 11ই মার্চ। এটার বীজ বপন হয়েছিল, এটার ফলটা আমরা পাচ্ছি 1982 সালের 11ই মার্চ। তারা মনে করছিল যে ছাত্র শিবিরের কয়েকজনকে যদি হত্যা করা হয় তাহলে এরা কখন আর ক্যাম্পাসে আসবে না, এরা আর কাজ করতে পারবে না, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এরা ভয়ে আর আগাবে না সামনে। যেহেতু এই সংগঠনটা অনেক গোছালো মনে হচ্ছে, সামনে তো এরা অনেক দূর এগিয়ে যাবে, এদেরকে আমরা কয়েকজনকে হত্যা করলে আর এরা সংগঠন দাঁড়াতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আল্লাহর কি রহমত, যারা এই আঘাতগুলো করেছিল, যেই দলের ছাত্র নেতারা, তারাও নাই আজকে, এবং তাদের সংগঠনও আজকে নাই। ছাত্রমৈত্রী যদি বিশেষভাবে বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রী নামটাই এখন কেউ জানে না, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো তখন থেকে যে বীজ বপন হয়েছিল, তখন থেকে আস্তে আস্তে
আমরা যেহেতু মজলুম ছিলাম, শিক্ষার্থীরা আমাদেরকে ভালোবাসা শুরু করে দিয়েছে। এবং তখন প্রথম দিকে সংগঠন হলেও 1990 সালের দিকে এসে একটা হলে পূর্ণ প্যানেল পাওয়া, এটা আমাদের জন্য অনেক বড় বিজয় ছিল। এবং প্রথমের দিকে 80-র দিকে অংশগ্রহণ করাটাই আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমরা অংশগ্রহণ করেছিলাম এবং তৎকালীন ছাত্রনেতা, তৎকালীন যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলেন, তারা আমাকে বলে যে জাহিদ, আমরা ফলাফল ঘোষণা হচ্ছিল, আমরা কোনোটাতেই জিতি নাই, কিন্তু আমরা সবাই হাসছিলাম যে আমরা অংশগ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই অবস্থা আমাদের ছিল। তো আল্লাহ রহমতে তারপরে 90 সালে এসে হলে পূর্ণাঙ্গ বিজয় হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মতিউর রহমান আকন্দ ভাই, নুরুল ইসলাম বুলবুল ভাইরা, শহীদ শামসুজ্জোহা হলের ভিপিজিএস, এগুলো পদগুলোতে জিতেছিলেন এবং নিচের দিকে অনেক পদে জিতেছিলেন। তখন একটা হলের বিজয় অনেক বড় বিজয় ছিল ছাত্র শিবিরের জন্য, যেভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছিল সেই অনুপাতে। আপনারা জানেন ছাত্র শিবিরের সবচেয়ে বড় মারামারিটা হয়েছিল 1993 সালের 6 ফেব্রুয়ারি, জাস্ট জোয়া হল প্যানেল যখন জিতলো তার 3 বছর পরে। এইখানে আমাদের 2 জন ভাইকে কিন্তু শহীদ করা হয়েছিল। মানে একেবারে ছাত্র শিবির দেখলেই মারা হচ্ছে, এইরকম একটা পজিশনে এসেও ছাত্র শিবির একটা হলে পূর্ণ প্যানেলে জিতেছিল। এটা অনেক বড় একটা বিজয় ছিল ছাত্র শিবিরের জন্য। তো এইভাবে একের পর এক শহীদ করেছে, আর আমাদের শহীদদের রক্ত এক একটা বীজ বপিত হয়েছে এবং সেই বীজের ফলাফলগুলো আমরা একদম পূর্ণাঙ্গভাবে এই 2025 সালে এসে পেলাম। প্রত্যেকটা হলে পূর্ণ প্যানেলে ভিপিজিএস, এজিএস এবং সেন্ট্রাল প্যানেলেও এত বিজয় এর আগে কখনো আমাদের হয়নি। ছাত্র শিবিরের সেন্ট্রাল প্যানেলে যে আপনি ভিপি নির্বাচিত হয়েছেন, এর আগে কি কোনো না, সেন্ট্রাল প্যানেলে কোনো পদেই এর আগে ছাত্র শিবির জিতে নাই, এবারই প্রথম। যেহেতু 35 বছর আগে নির্বাচন হয়েছিল, এই 35 বছর ধরে আল্লাহর রহমতে আমাদের কার্যক্রম অনেক ছিল এবং আমরা আশা রেখেছিলাম যে 2000 সালে পরবর্তী সময়গুলোতে যে অবস্থা ছিল 2000 থেকে 2020 সাল পর্যন্ত ছাত্র শিবিরের যে অবস্থান ছিল, এটা তো তৎকালীন ছাত্র সংগঠন বলেন বা তৎকালীন রুলিং পার্টি বলেন, তারা তো নির্বাচনগুলো বন্ধ করে রেখেছিল। তখনও যদি নির্বাচন হতো তখনও আমাদের অনেক বড় ফলাফল আমরা পেতাম। কিন্তু আল্লাহ হয়তো 2025 সালেই দিয়েছেন আমাদের পূর্ণাঙ্গ বিজয় এবং আল্লাহ তাদের বুঝিয়ে দিয়েছেন যে তোমরা আমাদের দমিয়ে রাখতে চেয়েছো, বা যেই ছাত্র শিবিরকে তারা দমিয়ে রাখতে চেয়েছে সেই ছাত্র শিবির ফুলে ফলে বিকশিত হয়ে সুশোভিত হয়ে প্রকাশিত হয়েছে। তারা সব হলেই, যে প্রত্যেকটা হলে আমাদেরকে একজন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছিল। আমরা যখন ফলাফল ঘোষণা হয় তখন দেখলাম যে ভিপিজিএস, এজিএস ঘোষণা হচ্ছে আর আমাদের ওই শহীদদের কথা মনে পড়তেছে। যখন শহীদ শেরে বাংলা হলের ঘোষণা হয়েছে তখন আমাদের শরীফুজ্জামান নোমানি ভাইয়ের কথা মনে পড়েছে এবং আমরা কান্না ধরে রাখতে পারিনি, কারণ আমাদের নোমানি ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন। এটা অবশ্যই একটা আবেগের ব্যাপার, একটা সংগঠনের সেক্রেটারি, তাকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ এই শহীদ শেরে বাংলা হলে। তো সেই হলেও আল্লাহ আমাদের বিজয় দান করেছে। আল্লাহ তাআলা শুকরিয়া এবং শিক্ষার্থীদের ভালোবাসার আস্থা যেন আমরা রাখতে পারি। আর অবশ্যই অবশ্যই আপনি যে শহীদদের কথা বলছেন, এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্রনেতা বা কতজন শিক্ষার্থী শহীদ হয়েছে? 1982 সাল থেকেই আমাদের ওপর যে শহীদ হওয়ার ঘটনা শুরু হলো, পুরো ছাত্র শিবিরেরই প্রথম শহীদ হওয়ার ঘটনা, সেটাই শহীদ দিবস হিসেবে আমরা জানি 1982 সালের 11 মার্চ। তারপর থেকে একে একে প্রত্যেকটা বছর ফেব্রুয়ারি মাস আসলেই তারা বলে যে আবার এলো ফেব্রুয়ারি, চলো সবাই শিবির মারি, এরকমভাবে স্লোগান দিত ডিরেক্ট। ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের 6 ফেব্রুয়ারি যেহেতু ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, আমরা সেই অনুষ্ঠান করতাম এবং ফেব্রুয়ারি মাস আসলেই তারা আমাদের উপর চড়াও হয়ে যেত এবং এরা যেন জায়েজ ছিল যে ফেব্রুয়ারি মাস এসেছে, কয়েকটা শিবির মারতেই হবে প্রত্যেকটা বছর। এবং দেখবেন যে বেশিরভাগ শহীদ হওয়ার ঘটনাগুলো ফেব্রুয়ারি মার্চ মাসে। 1993 সালের 6 ফেব্রুয়ারি ওই দিনও কিন্তু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এবং তারা মনে করেছে যে আমরা তো প্রোগ্রাম করব, আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে তারা একসাথে যেহেতু সবাইকে পেয়ে যায়, একসাথে হামলা করে কয়েকজনকে একসাথে মারা সহজ হয়, এজন্য তারা ওভাবে প্রস্তুতি নিয়ে থাকতো। ওই দিন 93 সালে আমরা জানতাম যে আমাদের ভাইরা জানতো তারা হামলা করবে, এজন্য কোনো প্রোগ্রামও আয়োজন করেনি। তাও তারা খুঁজে খুঁজে মারামারি করে আমাদের ভাইদেরকে 2 জনকে শহীদ করে দিছে। এইভাবে নৃশংসভাবে এবং ধর শিবির ধরিয়া ধরিয়া জবাই কর, ধর শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, এই স্লোগানগুলো কিন্তু ওই 90-এর দশকে তারা উদ্ভাবন করেছিল এবং সারা দেশের মানুষ
আসলে সেই স্লোগানগুলো শুনে ধিক্কার দিয়েছিল যে মানুষ হয়ে মানুষকে কিভাবে কেটে নাস্তা করার জন্য হুমকি দেয়। তো এখন পর্যন্ত আমাদের 1982 সালের 11 মার্চ ওই দিন থেকে আমাদের সর্বশেষ আজকের দিন পর্যন্ত আমাদের এখন পর্যন্ত 21 জন ভাই শহীদ হয়ে গেছেন এবং 21 জন ভাইকে এভাবে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে, নৃশংসভাবে, এবং এক একজনের ঘটনা এক একভাবে নাড়া দেয়। এবং যেখানেই তারা রক্ত ছড়িয়েছে আমাদের ভাইদের, সেখানেই আশেপাশের শিক্ষার্থীরা বা সেখানকার শিক্ষার্থীরা, সেই হলে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে আরও ভালোভাবে গ্রহণ করেছে। তো তাদের এই পলিসিটা ভুল ছিল, তারা মনে করছিল মারলে কমে যাবে, মারলে আরও বেড়েছে আর কি। এই 21 জন শহীদের মধ্যে তো নিশ্চয়ই সবচেয়ে বড় দায়িত্বশীল হিসেবে শরীফুজ্জামান নোমানী ভাই তিনি শাহাদাত বরণ করেছিলেন। উনি শাহাদাত বরণ করেছিলেন এটা কত সালের দিকে? এটা 2009 সালের 13 মার্চ। আচ্ছা, মানে আওয়ামী লীগ সরকার গঠন করবার কিছুদিন পরেই। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার গঠন করার পরে প্রথম আঘাতটা কিন্তু আমাদের নোমানী ভাইয়ের ওপর দিয়েই শুরু করে। তারা তো সিদ্ধান্ত নিয়েছিল যে ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী সংগঠন যারা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেব। তারা ক্ষমতায় আসার পরে তাদের ছাত্র সংগঠনকে দিয়ে আমাদের এত বড় দায়িত্বশীলকে হত্যা করিয়েছে। এটা একদম দিনের মতো পরিষ্কার যে ছাত্রলীগ আমাদের ভাই নোমানী ভাইকে হত্যা করেছে, সরাসরি ছাত্রলীগ। এবং ছাত্রলীগের কে কে হত্যা করেছে এগুলো আমরা সব কিছুই, আমাদের কাছে লিখিত ডকুমেন্ট আছে, ছবি আছে, ভিডিও। মামলা করেছেন? এটা মামলাও হয়েছে। এটা মামলা তো তৎকালীন আমলে মামলা আইন বিভাগ তাদের, বিচার বিভাগ তাদের, সব কিছুই তারা কন্ট্রোল করতো। এই মামলা তারা চলতে দেয়নি। এবং যারা তাকে হত্যা করেছে তাদেরকে আবার বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত বানানো হয়েছে। পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যদিও কিছুদিন আগে তাকে বরখাস্ত করা হয়েছে 5 আগস্টের পরে, কিন্তু এতদিন পর্যন্ত সেই হত্যাকারীদের পুরস্কার স্বরূপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে। এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের ছিল। এটা আমাদের জুলুমের ওপর জুলুম ছিল, যা আমাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে শাস্তি না দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। এবং সাধারণত বিভিন্ন রাজনৈতিক মারামারিতে আপনারা জানেন যে কর্মী লেভেলের বা নিচের দিকের জনশক্তিদের গায়ে আঘাত হানার সাহস তারা করে, কিন্তু দায়িত্বশীলদের গায়ে কখনোই কিন্তু আঘাত করে না একটা সম্মানবোধের জায়গা থেকে। কিন্তু তারাতেই সর্বোচ্চ সম্মানটুকু তারা হারিয়ে ফেলেছিল। এবং শরীফুজ্জামান নোমানী ভাইয়ের যে চরিত্র ছিল এবং তার যে চলাফেরা ছিল, তার কোনো শত্রু থাকতে পারে না আসলে। এখনও এলাকায় গেলে যে তিনি যেভাবে নামাজ পড়তেন, সবার সাথে হাসি মুখে মিশতেন, তার শত্রুকেও যেভাবে আপন করে নিতেন, সবাইকে যেভাবে ভালোবাসতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, তার আসলে শত্রু থাকার কথা না, কিন্তু তারা রাজনৈতিক কারণেই তাকে মেরে ফেলেছিল। জাহিদ ভাই, এই যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করলেন, আপনি বললেন যে 21 জন ভাই সেখানে শিবিরের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করাকালীন সময়ে শাহাদাত বরণ করেছে, এবং সেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি পর্যন্ত যিনি শরীফুজ্জামান নোমানী ভাই, তিনি শাহাদাত বরণ করেছিলেন। যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিতে, যে তাদের বাবা মা, তাদের ভাই বোন, তারা যারা আসলে জীবিত তখন ছিলেন, ইনফ্যাক্ট এখনও যারা জীবিত আছে, ওনাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয় কি না? তারা আসলে আপনাদেরকে তারা তো সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, আপনারা কি সেই জায়গাটা ফিল আপ করবার চেষ্টা করেন কি না? যোগাযোগ তো অবশ্যই হয়, শুধু যোগাযোগ না, আসলে তারা আমাদের নিজেদের পরিবার আমরা মনে করি এবং তারাও আমাদেরকে নিজেদের সন্তানের মতো মনে করে। আমরা প্রত্যেক রমজান মাসেই তাদের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করি শিডিউল অনুযায়ী, এবং এর বাইরেও তাদের সাথে সবসময় যোগাযোগ রাখি। আমরা মনে করি শহীদদের বাবারা আমাদেরই বাবা, শহীদদের মায়েরা আমাদেরই মা। আমরা তাদেরকে বাবা মা বলে ডাকি, কখনো আঙ্কেল আন্টি বলি না। তো একটা জাস্ট ঘটনা বলবো, শহীদ আইয়ুব ভাই, সাব্বির হামিদ আইয়ুব জব্বার, যে 4 জন শহীদ হয়েছিলেন 1982 সালের 11 মার্চ প্রথম, সেই শহীদ আইয়ুব ভাইয়ের মা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বাসা। তো ওনার মায়ের কাছে যখন আমরা যাই, তো ওনার মা আমাদেরকে এখনো বলে যে তুমি কি আইয়ুবের বন্ধু, আইয়ুবের ভার্সিটিতে পড়ো, তুমি এসেছো বাবা, এভাবে আমাদেরকে সম্বোধন করে। আমরা অবাক হয়ে যাই যে আমরা বলি যে মা, আইয়ুব ভাই তো অনেক আগেই শহীদ হয়ে গেছেন, 1982 সালে শহীদ হয়ে গেছেন, আপনি এখনো ওনার জন্য কান্নাকাটি করছেন।
আবার আমি ওনার বন্ধু না, আমি ওনার অনেক জুনিয়র। বলছে সমস্যা নাই, তোমাদের মতোই ছিল আইয়ুব, তোমাদের মতোই ছিল, তোমার মতোই বয়সী ছিল, এই জন্যে আমার মনে থাকে না, আমি সবাইকে ওর বন্ধু বলি। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদেরকে খুব পীড়া দেয় যে আমাদের একজন ভাই এভাবে শহীদ হয়ে গেছেন। এবং বেশিরভাগ পরিবারেই আমরা দেখি যে সেই মায়েরা এখনো কান্নাকাটি করে গেলে, অথচ 1982 সাল কত আগের ঘটনা, তারপরে যারা শহীদ হয়েছেন তাদের তো কান্নাকাটি করেই। এবং অনেক মা, বেশিরভাগ মাকে আমরা দেখেছি যে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন, তাদের কথাবার্তা একটু অসংলগ্ন আমরা পাই। কারণ তাদের পরিবারে তাদের সন্তানের মধ্যে ওই ছেলেটাই শুধু ভার্সিটিতে পড়তো, এরকম অনেকেরই আছে। এবং ওই ছেলেটাকে দিয়েই তিনি অনেক স্বপ্ন দেখতেন যে উনি ও শুধু যেহেতু ভার্সিটিতে পড়ে, ও চাকরি করবে, ও একটা সফলতা নিয়ে আসবে, ওকে দিয়ে আমি অনেক গর্ব করব। কিন্তু গর্ব করার সুযোগ পাচ্ছে, কিন্তু শহীদ হওয়ার গর্ব, চাকরি পাওয়ার গর্ব আর করতে পারতেছে না। তো সেই মায়েরা আবার নীলফামারী শহীদ মহিদুল ভাই আমার এলাকায় বাড়ি গেলেই ওনার সাথে দেখা হতো। কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওই মা শহীদ মহিদুল ভাইকে যখন গুম করা হয়েছিল, তখন আসলে উনি মানসিকভাবে এত অসুস্থ হয়ে গিয়েছিল যে উনি কারোর সাথে কথা বলতে পারতো না সঠিকভাবে। এবং উনি মহিদুল ভাই গুম হওয়ার পর থেকে মহিদুল ভাইয়ের যখন লাশ পর্যন্ত দেয়া হয়নি, লাশ বেওয়ারিশ হিসেবে বগুড়ার একটা জায়গায় দাফন করা হয়েছিল। তো লাশ চাইছিল, 2 মাস পর লাশ চেয়েছিল যে আমার ছেলের অন্তত লাশটা আমার বাড়ির পাশে থাক, এই সুযোগটা অন্তত দেন। তখনকার আওয়ামী লীগ সরকার লাশটা পর্যন্ত তাকে দেয়নি। তো উনি মানসিকভাবে এত অসুস্থ হয়ে গেছিল, সর্বশেষ কিছুদিন আগে মারা গেছেন আর কি। তো ওনার ছেলের লাশও ওনাকে আনতে দেওয়া হয়নি। এই যে এত কষ্ট দেওয়া হয়েছে আমাদের মায়েদের, মানে শহীদ তো করা হয়েছেই আমাদের ভাইদেরকে, এবং আমাদের বাবা মাদেরকে এমনভাবে যে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে পীড়া দেওয়া হয়েছে। তো এনাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হতো তখন। এই ব্যাপারগুলো আমাদেরকে খুবই কষ্ট দেয়, এবং আমরা মনে করি যে আল্লাহ যদি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, আমাদের এই বাবা মাদের নিয়ে আমরা একসাথে যেন জান্নাতে থাকতে পারি, সেই দোয়া আমরা করি। আল্লাহুম্মা আমিন। এই যে শাহাদাতের যে নজরানা আমাদের ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা পেশ করেছেন, এই ধারাবাহিকতা তো আমরা 24-এও দেখলাম। 24-এও তো যে জুলাই গণ অভ্যুত্থানটা হলো, এখানেও তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্ভবত শাহাদাত বরণ করেছে বা আহত হয়েছে। জি, 24 বিপ্লবের রাজশাহীর খুব বেশি হতাহতের ঘটনা প্রথম থেকে কিন্তু ঘটতেছিল না। কিন্তু হঠাৎ করে 5 আগস্টের দিন, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, ওই দিন নৃশংসভাবে শিক্ষার্থীদের ওপর আঘাত হানা হলো। এবং আমরা যখন 5 আগস্টের আগের মিছিলগুলোতে যাইতাম, তখন আমাদেরকে বলা হতো যে হামলা হতে পারে, কিন্তু হয় নাই। যে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা অস্ত্র নিয়ে সজ্জিত আছে, হামলা হতে পারে। তো আমাদের ছাত্র শিবিরের 2টা বড় বড় শাখা, সেখানে রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা আলাদাভাবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হতো যে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের দায়িত্ব শিক্ষার্থীদের যে মিছিলটা থাকবে তার সামনের সারিতে তারা থাকবে, যেন শিক্ষার্থীদের গায়ে ছাত্রলীগ কোনো আঘাত করার আগে আমাদেরকে পার করতে হয়, আমাদের ফেস করতে হয় আগে। তারপর পিছন থেকে যদি কেউ আক্রমণ করে, সেটা ঠেকানোর দায়িত্ব আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ছিল। আমি তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি। তো আমরা পিছনের সারিতে ছিলাম ওই দিনও যথারীতি, এবং আমাদের হাতে লাঠি ছিল, যেহেতু আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সবাই লাঠি পাচ্ছিল না, আমরা লাঠি নিয়ে সজ্জিত হয়ে থাকতাম যে কেউ আক্রমণ করার আগে যেন ভেবেচিন্তে আক্রমণ করে। তো তারা সরাসরি এসে আক্রমণ করতে পারলো না, কিন্তু দূর থেকে তারা গুলি করলো আগ্নেয়াস্ত্র দিয়ে। সেদিন তারা পাখির মতো, স্বচ্ছ টাওয়ারের উপরে একটা বিল্ডিং ছিল, ওই টাওয়ারের উপর থেকে স্নাইপারের মতো গোপন থেকে যাতে তাদেরকে কেউ না চেনে। আসলে এরা এতটা কি বলবো, এতটা চোরের মতো লুকিয়ে লুকিয়ে আসলে এই কাজগুলো করেছে। তারা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে, যার গায়ে লাগে লাগুক। আর বিশেষ করে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক, উনি যেহেতু প্রথম দিকেই ছিলেন, ওনার কপাল ভেদ করে গুলি ঢুকে গেল, এবং সাথে সাথেই মাথায় গুলি লাগলে তো সাথে সাথে স্পট ডেট হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি কেন জানি সাথে সাথে মারা গেলেন না।
ওনাকে ধরাধরি করে ভাইয়েরা সবাই নিয়ে গেলেন হাসপাতালে। এবং একটা মিরাকল ঘটনা হচ্ছে যে ওনার মাথায় বাংলাদেশের পতাকা বাঁধানো ছিল। সেই পতাকাগুলো আসলে আমরা আগে থেকেই বলতাম যে এই পতাকার যে মাঝখানের বৃত্তটা, এটা আসলে রক্ত জমাট হওয়ার কথা। সংবিধানে লেখা আছে যে সবুজ জমিনের উপর রক্ত জমাট লাল বৃত্ত, রক্ত জমাট বৃত্ত, লাল লেখা থাকে না, কিন্তু মানে বৃত্তের কালারটা গাঢ় হবে, এটা বোঝানো হয়, রক্তের কালারের মতো হবে, রক্তের রঙের মতো হবে। কিন্তু সেই রংটা আসলে পরিপূর্ণভাবে রক্ত জমাট ছিল না, হয়তো একটু কমলা রঙের ছিল বা লাল, শুধু লাল রঙের ছিল। তো একবারে ওই মাঝখানে যখন গুলিটা লাগলো, রক্ত বের হয়ে ওই বৃত্তটা যেন ভরাট হয়ে গেছে, এরকম যেন মনে হচ্ছিল যে বাংলাদেশকে ছাত্র শিবির কিভাবে ধারণ করেছে তার একটা মিরাকল ঘটনা আর কি বললাম। তো আলী রায়হান ভাই তৎকালীন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক। ওনাকে গুলি করা হয়েছে টার্গেট করেই, এবং ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। তখন পর্যন্ত হাসিনা পালায় নাই। মানে আরেকটা মিরাকল ঘটনা আমি সেদিন দেখেছি, আলী রায়হান ভাইয়ের মাথায় যখন গুলি লাগে ঠিক তখনই বা তার কিছুক্ষণ পরেই হাসিনা হয়তো হেলিকপ্টারে পা রেখেছিল। আমরা তার কিছুক্ষণ পরেই শুনলাম যে পালিয়ে গেছে। তো আলী রায়হান ভাই হয়তো এই সংবাদটা শোনার জন্যই বেঁচে ছিলেন কিনা জানি না, কারণ মাথায় গুলি লাগলে স্পট ডেড হয়ে যায়। উনি আরো 3 দিন কেন জানি বেঁচে ছিলেন। আর 3 দিন পর আর মাথায় গুলি লাগার পর কারো সেন্স ফিরে আসছে আমি কখনো দেখি নাই। তো ওনার কেন জানি পরে একবার সেন্স ফিরে আসছিল, এবং ডাক্তাররাও অবাক হয়ে গেছিলেন যে সেন্স ফিরে আসছে, তার মানে মনে হয় সুস্থ হয়ে যাবে। তো সেন্স ফিরে আসার পর ওনাকে জাস্ট একটা কথা বলা হয়েছিল যে হাসিনা পালাই গেছে এবং বাংলাদেশে সবাই খুশি, আপনার মাথায় যে গুলি লাগছে, যে আওয়ামী লীগ ছাত্রলীগ আপনাকে গুলি করছে তারা সবাই পালাই গেছে। এই কথাটা যা শুনছে, শোনার পর আবার অজ্ঞান হয়ে গেছে। আমরা কেন জানি এগুলো মেলাতে পারি না যে ও আসলে এইটা শোনার জন্যই উনি বেঁচে ছিলেন কিনা, যদিও এগুলো আধ্যাত্মিক ব্যাপার, এগুলো বাস্তবতার সাথে মিলে না, তো আমরা এগুলো মনে করি আর কি। তারপরে আমাদের খবর আসলো যে আলী রায়হান ভাই মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। স্বভাবতই কান্নার রোল পড়ে গেল। এবং তারপরে ওই ঘটনার পরেই কিন্তু সাকিব আঞ্জুম ওই দিনই আমরা ফিরে আসতেছিলাম, যারা ওই যেখানে গুলি করতেছিল সেখান থেকে ফিরে আসতেছিলাম যারা, ওইটা শেষ করে ফিরে আসার রাস্তায় সাকিব আঞ্জুম ভাইকে ধরে হত্যা করা হলো কুপিয়ে কুপিয়ে। এবং ফিরে যারা আসছিল শিক্ষার্থীরা, ছাত্ররা এবং ছাত্রী বোনেরা, তারা সবাই আমরা টেনশন করি যে কোনো সময় আমাদেরকে যে কোনো জায়গা থেকে আঘাত করে মেরে ফেলতে পারে। তো সেভাবেই সাকিব আঞ্জুম ভাইকে হত্যা করা হলো। এবং আমি অবাক হয়ে গেছিলাম সেদিন যখন ওনাকে দাফন করা হয় আমাদের আলী রায়হান ভাইকে। তো শহীদদের মায়েরা কীরকম হয় আমরা তো আগে থেকেই তাদের সাথে কথা বলে জেনেছি। তো আলী রায়হান ভাইয়ের মা, আমি মনে করছিলাম যে ওনার তো এই ছেলেটাই ভার্সিটি মানে এখানে কলেজে পড়ে, এই ছেলেটাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখছে, তো ওনার হয়তো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আমি ওনাদের বাসায় ঢুকতে চাচ্ছিলাম না, কিন্তু দেখলাম যে সবাই বক্তব্য শুনতেছে কার যেন। আমি গিয়ে দেখলাম যে শহীদ আলী রায়হান ভাই মা দৃপ্ত কণ্ঠে বক্তব্য দিচ্ছে, কোনো রকম কণ্ঠে জড়তা নাই, এবং দৃপ্ত কণ্ঠে বলতেছে, জাস্ট চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কোনো রকম কণ্ঠের মধ্যে কাঁপাকাঁপি নাই। বলতেছে যে আমার ছেলে আলী রায়হান ছাত্র শিবিরের ছোটোখাটো হলেও একটা নেতা ছিল, উনি তো অনেক বড় নেতা, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক। আমাদের বড় যে 2 জন নেতা শহীদ হয়েছেন, শরীফুজ্জামান নোমানি সেক্রেটারি ছিলেন আর ইনি সাংগঠনিক সম্পাদক। তো এই নেতাদের মধ্যে উনি বড় নেতা, কিন্তু তাও উনি বলতেছে আমার ছেলে ছোটোখাটো হলেও একটা নেতা ছিল, আপনারা কষ্ট পাইয়েন না। উনি আমাদের বলতেছে যে আপনারা কষ্ট পাইয়েন না, আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন জান্নাতেও এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের যেন নেতা হয়। তো শহীদ নিজের ছেলেকে শহীদ হওয়ার পরও নিজের ছেলের প্রতি যে গর্ব, এই ব্যাপারগুলো খুবই আমাদেরকে গর্বিত করেছে, ইন্সপায়ার্ড করেছে। এবং আমরা মনে করি রাজশাহীতে যে 2 জন শহীদ হয়েছে, শহীদ আলী রায়হান এবং সাকিব আঞ্জুম ভাই, 2 জনকেই যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন। এবং সারা বাংলাদেশে জুলাই বিপ্লবের জন্য যারা শহীদ হয়েছেন এবং যারা আহত পঙ্গুত্ব বরণকারী এখনো বেঁচে আছেন, তাদেরকে বলতে চাই যে আপনাদের জন্যই আমরা
এরকম প্রতিনিধিগুলো নির্বাচিত হতে পেরেছি। আপনাদের প্রতি শ্রদ্ধা রাখি এবং আপনাদের এই ত্যাগ তিতিক্ষার প্রতিফলন যেন আমরা দেখাতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। এবং যারা আহত পঙ্গুত্ব বরণ করছে, এখনও অসুস্থ অবস্থায় আছে, তাদের জন্য ধৈর্য, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশকে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কবুল করে। আল্লাহুম্মা আমিন। জাহিদ ভাই, আপনাদের যে রাকসু নির্বাচনটি হলো, এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে আছে, সাধারণ শিক্ষার্থীদের মাঝেও আছে, যে আসলে রাজশাহীকে বলা হয় শিবিরের ক্যান্টনমেন্ট। সেই জায়গাতে আপনারা জিএস এর মতো এত গুরুত্বপূর্ণ একটি পদে আপনাদের প্যানেল থেকে আপনারা জয়টা ছিনিয়ে আনতে পারলেন না। এটার মানে কি কারণ ছিল? আপনারা কি কোনো কেস স্টাডি করেছেন আসলে কেন হেরে গেলেন? আচ্ছা, আমরা তো মনে করি যে এই কম্বিনেশনটা থাকা আরও ভালো হয়েছে। প্রথমত এটা বলবো, যেহেতু শিক্ষার্থীরা মনে করেছে যে যাকে জেতানো দরকার সে জিতে গেছে। আমরা এই ক্ষেত্রে শিক্ষার্থীদের যে মতামত সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই এবং আমরা জিএস পদে যে একজন সমন্বয়ক নিয়েছিলাম, এটাও শিক্ষার্থীদের মতামতের ভিত্তি থেকে নিয়েছিলাম। শিক্ষার্থীরা চাচ্ছিল যে সব ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে আমরা প্যানেল না দিই এবং আমরা ইনক্লুসিভ প্যানেল দিই। আমরা সবাই মিলে যে একসাথে থাকার শিক্ষাটা জুলাইয়ে পেলাম, এটা যেন আমাদের প্যানেলে ধারণ করতে পারি, এটা শিক্ষার্থীরা চাচ্ছিলেন। এজন্য আমাদের অনেক মূল যে 20 জন সেক্রেটারিয়েট বডিতে আছেন, এই 20 জনের মধ্যে অনেকেই জিএস হওয়ার মতো ছিলেন, জিএস দেওয়ার মতো ছিলেন, কিন্তু আমরা তাদেরকে না দিয়ে একজন সমন্বয়ককে দিয়েছিলাম। আচ্ছা। এবং সালাউদ্দিন আম্মার যিনি জিতেছেন বর্তমানে জিএস, ইনিও কিন্তু সমন্বয়ক ছিলেন। তো আমরা মনে করি যে শিক্ষার্থীরা তাদের কাউকে অযোগ্য মনে করে না এবং তাদের দুজনকে যোগ্য মনে করে। এজন্য দেখবেন যে তারা জিএস হিসেবে সালাউদ্দিন আম্মারকে জয়ী যেমন করেছে শিক্ষার্থীরাই, আবার সেই শিক্ষার্থীরাই সিনেট সদস্য হিসেবেও ফাহিমকে কিন্তু জয়ী করেছে। অর্থাৎ কেউ কিন্তু হারে নাই। ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা জিএসএ হেরে গেছে, কিন্তু সিনেট সদস্য কিন্তু জিতে গেছে। তাকে যদি শিক্ষার্থীরা চাইতো না, তাহলে কিন্তু সিনেটেও তাকে ভোট দিত না। তার মানে শিক্ষার্থীরা চাইছে, যেহেতু জয় পরাজয় থাকবে এবং একজন জিতবে একটা পোস্টে, এই নিয়ম অনুযায়ী হয়তো সালাউদ্দিন আম্মার জিতে গেছে, কিন্তু ফজলে রাব্বি ফাহিম রেজাকে শিক্ষার্থীরা আবার সিনেট সদস্য হিসেবে রেখে দিয়েছে। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাতে আমাদের ছাত্র শিবির প্যানেল থেকে, ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল, এরা কেউ হারে নাই বলে আমরা মনে করি, সবাই জিতে গেছে এবং শিক্ষার্থীরা মনে করছে যে সব পদে ঠিক আছে, জিএসটা সালাউদ্দিন আম্মার হলে ভালো হয়, এটা শিক্ষার্থীরা মনে করেছে, এটা আমরাও মেনে নিয়েছি। ঠিক আছে, শিক্ষার্থীরা যেহেতু সালাউদ্দিন আম্মারকে, যেহেতু আমরা একজন সমন্বয়ক চাইছিলাম, তো একজন সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা জিতে নাই, ঠিক আছে, কিন্তু আরেক সমন্বয়ক তো জিএস হয়েছে, শিক্ষার্থীদের চাওয়াই তো পূর্ণ হয়েছে এবং ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজাও তো আবার সিনেট সদস্য আছে। সব মিলে আমরা মনে করি যে ছাত্র শিবিরকে যেভাবে শিক্ষার্থীরা ভালোবাসে, আবার তাদের মতামত, তারা যেহেতু 2-1টা পদে চাইছে যে অন্য কেউ আসা দরকার, সেটাও আমরা তাদেরকে শ্রদ্ধা করেই সেটা আমরা গ্রহণ করেছি। আপনারা অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে, আমরা যেমনটা দেখেছি ফেসবুকে। সেখানে কোনো ফিমেল নেতৃত্বকে আমরা দেখি নাই। এটাতে বিশেষ কোনো কারণ আছে না শুধু রিলিজিয়াস মাইন্ড সেটআপের কারণেই সেখানে? হ্যাঁ, রিলিজিয়াস মাইন্ড সেটআপের কারণে। এটাতে আমরা যেহেতু নারী শিক্ষার্থীদের কোথাও অ্যাভয়েড করতেছি না, আপনারা প্রথম থেকেই দেখবেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য এবং সকল বিষয়েই আমরা নারী শিক্ষার্থীদেরকে সবসময় গুরুত্ব দিচ্ছি, তাদেরকে অ্যাভয়েড করতেছি না। জাস্ট কবর জিয়ারতের সময় বোনরা এসেছিলেন, তারা পাশেই ছিলেন, যেহেতু কবর জিয়ারত করাকালীন একসাথে করা যাবে না, এজন্যই। আমরা আপনাদের এখানে যে শপথ গ্রহণ একটা ছবি দেখলাম, যে সেখানে প্রায় সকল নারী শিক্ষার্থীদের বোরকা পরিহিত ছিল এবং এইটা নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সম্ভবত এ আল মামুন বা এ ধরনের নামের একজন শিক্ষক, তিনি খুবই আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের বিপরীতে আপনার একটা স্ট্যাটাস আমরা লক্ষ্য করেছি। সেখানে আপনি বলছেন যে এক্ষুনি এত বেসামাল হয়ে যায়েন না, সামনে আমাদের আদর্শের বিস্তার আপনাদের জন্য আরও জ্বালাপোড়ার কারণ হবে। আপনি আদর্শের বিস্তার বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন? আমরা বোঝাতে চেয়েছি যে এই যে ব্যাপারগুলো, ইসলামোফোবিয়ার ব্যাপারগুলো,
বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকদের মধ্যে আছে এবং তারা মাঝে মাঝে এটা প্রকাশ করে। উনি কিন্তু ওই দিনই প্রথম হিজাবের বিরুদ্ধে পোস্ট দেয় নাই, উনি এর আগেও কিন্তু অনেক এগুলো পোস্ট দিয়েছে। কিন্তু নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরেও উনি যেভাবে হিজাবের বিরুদ্ধে কথা বলেছে এবং যেই ভাষায় পোস্টটা দিয়েছে আপনারা দেখেছেন, সেগুলো আসলে উচ্চারণ করার মতো ছিল না। এবং শুধু ছাত্র শিবির না, সকল শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানিয়েছে, নানা ধরনের আদর্শের শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানিয়েছে। আসলে ইসলামটা তো শুধু ছাত্র শিবিরের না, ইসলামটা যারা মুসলিম তাদের সবার। অন্য মতাদর্শে যারা বিশ্বাস করে কিন্তু মুসলিম পরিবারের সন্তান, তাদেরকেও তারাও ইসলামকে শ্রদ্ধা করে। এবং আমি ওই স্যারের কথাও বলবো, স্যারও তো আবদুল্লাহ আল মামুন স্যার, উনিও তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা, ওনারও এই শ্রদ্ধাটা রাখা উচিত ছিল। কিন্তু উনি যেভাবে ইসলামোফোবিয়ার মতো করে হিজাব পরা বোনদের শপথ অনুষ্ঠানকে, শপথ নেয়াকে উনি দেখতে পারতেছেন না, ওনার জ্বালা পড়ার কারণ হচ্ছে। তো এই ব্যাপারটাকে স্যাটার করে লেখা যে উনি জাস্ট 4 জন বোন বোরকা পরে শপথ নিচ্ছেন, এটাই সহ্য করতে পারতেছেন না। আমাদের তো প্রত্যেকটা হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপিজিএস এজিএস হয়েছে, তাদের সবাই যদি তাদের সবার শপথ নেওয়া দেখলে তো তিনি আরও তার জ্বালা পড়ার কারণ হতো। আবার সারা বাংলাদেশে যেভাবে হিজাবি বোনরা নেতৃত্ব দিচ্ছে, সারা বাংলাদেশে অন্যান্য ক্যাম্পাসেও, তো এগুলো তার আরও জ্বালা পড়ার কারণ হবে। সামনে হয়তো আরও অনেক হিজাবি বোন, অনেক নন হিজাবি বোন সবাই মিলেই যে নেতৃত্ব দিবে, এগুলো হয়তো তার আরও জ্বালা পড়ার কারণ হবে বলে আমি তাকে বুঝিয়েছি। এবং এটা সত্য বলে আমি মনে করি, কারণ ওনারা যতটাই ইসলামোফোবিক হোক, যতটাই ইসলামের বিরুদ্ধে কথা বলুক, ততটাই ইসলামকে মানুষ ভালোবাসবে, ইসলামের বিস্তারটা ততটাই ঘটাবে। আপনাদের ক্যাম্পাসে এই মুহূর্তে রাকসুর কার্যক্রমকে প্রাধান্য দিচ্ছেন, না অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইসলামী ছাত্র শিবির আপনি শিবিরের ধারাবাহিক কার্যক্রমকে প্রাধান্য দিচ্ছেন? দুটাই। রাকসুর কার্যক্রম যেহেতু আমাদের নির্দিষ্ট করা আছে, আবার ছাত্র শিবিরের কার্যক্রম যেহেতু নির্দিষ্ট করা আছে, এবং ছাত্র শিবিরে যেহেতু চেইন অফ কমান্ড আছে, রাকসুরও নির্দিষ্ট একটা চেইন অফ কমান্ড আছে, দুটাতেই কাজ করতেছি। এবং মানে দুইটা সমন্বয় করতে কোনো বেগ পেতে হচ্ছে না? সমন্বয় করতে তো একটু বেগ পেতে হবেই, যেহেতু দুইটাই বড় বড় দায়িত্ব। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি শিক্ষার্থীদেরও যেন কোনো, তারা যে আস্থা রেখেছে সেই আস্থার যদি আমরা প্রতিদান দিতে না পারি, তাহলে এটা তাদের উপর জুলুম হবে। আবার ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আমি যদি আমার সাংগঠনিক কার্যক্রমগুলো সঠিকভাবে সম্পন্ন করতে না পারি, এটা আমার সংগঠনের উপর জুলুম হবে। সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্যই, যেহেতু আমার ছাত্র শিবিরের জনশক্তিরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যাটা যেহেতু বেশি, তাদের জন্য বেশি কাজ করার চেষ্টা করতেছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 35,000 শিক্ষার্থী। আচ্ছা, সেই অনুযায়ী ছাত্র শিবিরের জনশক্তি তুলনামূলকভাবে যেহেতু অনেক কম, সব মিলে ব্যালেন্স করার চেষ্টা করতেছি। এবং যেহেতু এর নিচেও অনেক পদগুলো আছে, জিএস সহ অনেক পদ, এবং সব বিভাগ কেন্দ্রিক কাজগুলো ভাগ করে দেওয়া আছে, এটা আমাদের জন্য সহজ হচ্ছে। জাহিদ ভাই, আপনারা আপনাদের সংগঠনের জন্মের প্রায় 50 বছর পরে এসে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। আগামী 50 বছর পরে আপনি ঠিক কোন কাজটি করলে পরে আপনার মনে হবে, বা আপনি সেটিকে আসলে কোড করবেন যে আমি যখন 50 বছর আগে ভিপি ছিলাম তখন আমি রাবিতে বা রাকসুতে আমি এই কাজটা করে আসছিলাম? এমন কি কাজটা আপনি রেখে যেতে চান বা করতে চান আপনার এই সেশনে? আমাদের ইশতেহার তো অনেক বড়, বিস্তারিত ইশতেহার, 24টা মোটা দাগে সংস্কার আছে। এবং আমার মনে হয় যে আমি এই 1 বছরে যদি সকল অনাবাসিক শিক্ষার্থীরা আবাসিকতার ব্যবস্থা করতে পারতাম, তাহলে এটা 50 বছর পরেও আমার মনে থাকতো যে আসলে আমি ওই ব্যবস্থাটা করে আসছি, কারণ এটা অনেক বড় সমস্যা। কিন্তু এটা আসলে 1 বছরে সম্ভব না। এবং আমরা নির্বাচনের আগেই শিক্ষার্থীদের বলেছিলাম যে আমাদের 68% শিক্ষার্থী অনাবাসিক, এবং বেশিরভাগ শিক্ষার্থীর অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট খুবই কম, এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা এখানে বেশি পড়াশোনা করি। তো আমাদের আবাসিকতার ব্যবস্থা যদি 100% থাকতো, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো পড়াশোনা চালিয়ে নেওয়া।
তো 68% শিক্ষার্থীর আবাসিকতার ব্যবস্থা 1 বছরে সম্ভব না। তবে অন্তত রোডম্যাপটা যদি পাশ করিয়ে নিতে পারি যে ঠিক কত বছরের মধ্যে 5 শালা পরিকল্পনা হোক বা 10 শালা পরিকল্পনা হোক, এরকম পরিকল্পনা নিয়ে যদি এটা একেবারেই পাশ করিয়ে যে সরকারি আসুক, যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আসুক, তারা আবাসিকতা নিয়ে ঠিক এত বছরের মধ্যে এতগুলো হল তৈরি করবে, সকল আবাসিকতা, শতভাগ আবাসিকতা নিশ্চিত করবে, তাহলে এটা আমার জন্য খুবই ভালো লাগতো 50 বছর পর। আর যেহেতু ওটা সম্ভব না 1 বছরে রোড ম্যাপ পাশ করিয়ে নেয়া, আর দৃশ্যমান কাজের মধ্যে আমি মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৌলিক চাহিদার ব্যাপারগুলোতেও এখনো অনেক সমস্যা বিদ্যমান। যেমন খাদ্যের সমস্যা, খাবারের সমস্যাটা এখনো বিদ্যমান। তারপরে চিকিৎসার সমস্যা এখনো বিদ্যমান। এই মৌলিক চাহিদাগুলো যেন যদি পূরণ করতে পারতাম, যদিও এটা আমাদের জন্য লজ্জাজনক যে একটা প্রথিতযশা বিশ্ববিদ্যালয়, যেটা একেবারেই অনেক আগে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়, সেখানে মৌলিক চাহিদার সমস্যার সমাধানও যদি আমরা এখনো করতে না পারি বা এতদিন পর্যন্ত করা হয় নাই, এটা আমাদের জন্য লজ্জার। আমরা তো মৌলিক চাহিদার সমস্যার সমাধান করে তারপর অন্য সমস্যার সমাধানে হাত দিতে পারতাম এতদিনে, কিন্তু প্রথম দিকের সমস্যাগুলো এখনো সমাধান করা হয়নি। তো এগুলো অন্তত এই বছরে যদি নিশ্চিত করা যায়, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই ব্যাপারগুলো নিশ্চিত করা। আপনার সেখানে বিশুদ্ধ পানির জন্য আপনারা ফিল্টারিং করছেন বা ফিল্টার বসাচ্ছেন, এটাও দেখেন একটা মৌলিক সমস্যা, কারণ পানি আমরা প্রতিদিন গ্রহণ করতেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অবস্থা, এগুলো নিয়ে কোনো গুরুত্ব দেয় না, কারণ তারা তো আসলে হলের পানি খায় না। তারা দেখা যাচ্ছে যে নিজের বাড়িতে এসে যেই পানিটা খায়, তো হলের পানি যদি তারা প্রতিদিন গ্রহণ করত তাহলে শিক্ষার্থীদের কষ্টটা হয়তো বুঝতো। তো এতদিন ধরে প্রশাসন এগুলো নিয়ে, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আসলে তারা শুনে কিন্তু এগুলো সমাধান করে না, যদিও খুবই ছোট সমস্যা। 11-17টা হলে পানির ফিল্টার দিতে খুব বেশি টাকা লাগে এরকম না, বা খুব বেশি সময় লাগে এরকম না, কিন্তু এই যে লাল ফিতার দৌরাত্ম্য, এই যে উদাসীনতা, এই যে এতদিন ধরে একটা ফিল্টার দিতে না পারার যে একটা ফিল্টার দেওয়ার যে উদারতা, যে হ্যাঁ ঠিক আছে প্রশাসন থেকে দিচ্ছে না, আমি কিনে দিলাম, যাও ফিল্টার, তোমাদের ফিল্টারে এতগুলো স্টুডেন্ট থাকো, তোমাদের পানির সমস্যাটা আমি সমাধান করে দিলাম, এরকম প্রশাসন আমরা পাই নাই, এরকম উদার প্রশাসন। এরকম যেই শিক্ষকদেরকে এরকম পাইতাম, তারা আসলে এখনো স্মরণীয় হয়ে আছে, যেমন শহীদ শামসুজ্জোহা স্যার। শামসুজ্জোহা স্যার আসলে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমি শিক্ষকদের আহ্বান জানাবো, শামসুজ্জোহা স্যারের মতো যদি আপনারা হন, তাহলে শিক্ষার্থীরা আপনাদেরকে খুবই ভালোবাসবে। আর যদি শুধু ফিল্টার বা মৌলিক সমস্যার সমাধান করতেও কাচুমাচু করেন, বা এইটা করতে গিয়েও অনেক টানাপোড়েন আপনাদের হয়, বা এগুলো আমরা ফিল্টার দিচ্ছি, অনেক হল প্রভোস্ট নাকি বলতেছে যে এটার মেইনটেনেন্স কস্ট কে দেবে, এটা কেমনে চালাবো, এগুলো নিয়ে চিন্তা করতেছে। তো এই চিন্তাগুলোই আসলে বিশ্ববিদ্যালয়কে অনেক পিছিয়ে দিয়েছে। একটা বিষয় কিন্তু আলোচনা হচ্ছে ঢাকার দিকে, বিশেষ করে ডাকসুতে নির্বাচিত হবার পর ডাকসুর নেতৃবৃন্দ যখন এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তাদের প্রয়োজনীয় যে সার্ভিসগুলো সেগুলো দেওয়া শুরু করলো, এবং এটাকে অনেকটা ওয়েলফেয়ার পলিটিক্স হিসেবে উপস্থাপন করা হচ্ছে বা চিত্রিত করা হচ্ছে। এই জায়গাটা আসার পর এখানে একটা ডিবেট নতুন করে শুরু হচ্ছে, একটা সমালোচনা শুরু হচ্ছে যে আগে যেখানে ছাত্র শিবির রাজনীতির মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, এখন তারা ওয়েলফেয়ার পলিটিক্সে ঢুকে গেছে। তো রাজশাহীতে আপনারা কি এই যে পানির ফিল্টার দিয়ে কার্যক্রম শুরু করলেন, আপনারা কি এই ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন? বা আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা কি শুধু এই ওয়েলফেয়ার পলিটিক্সটাই করবেন, না সেখানে রাজপথের যে সংগ্রামটা সেটাও আপনারা জারি রাখবেন? সকল ধরনের পলিটিক্স চলবে, ওয়েলফেয়ার কার্যক্রম অবশ্যই করা দরকার। এটাকে ওয়েলফেয়ার পলিটিক্স বলে এটা থেকে বিরত থাকা উচিত না আমি মনে করি, এবং সকল ছাত্র সংগঠনই এটা করা উচিত। শিক্ষার্থীদের কল্যাণেই তো কাজ করতে হবে, এবং শিক্ষার্থীদের জন্যই কাজ করতে হবে, শিক্ষার্থীদের নিয়েই আমাদের রাজনীতি। সকল ছাত্র সংগঠন যদি এভাবে ওয়েলফেয়ার কার্যক্রমগুলো চালাতো, তাহলে শিক্ষার্থীদের সমস্যাগুলো অনেকগুলোই সমাধান হওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারতো, এবং এটা করা উচিত।
শুধুমাত্র আপনি ওয়েলফেয়ার পলিটিক্স নামটা বলে দিয়ে ওই কাজগুলো থেকে বিরত যদি থাকে কোনো সংগঠন, তাহলে আমি মনে করব যে তারা ভুল করতেছে। কারণ শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতেই হবে, এর পাশাপাশি অন্যান্য কার্যক্রমও আমাদের চালাতে হবে। যেমন আপনি বললেন রাজনৈতিক কার্যক্রমগুলো, আন্দোলনমুখর কার্যক্রমগুলো, এগুলো তো চলবেই এবং এগুলো চলতেছে আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই, আপনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আমাদের, আমরা আপনাকে পেয়ে খুবই আনন্দিত হয়েছি এবং নিশ্চয়ই আমাদের এই পুরো আড্ডাটি, পুরো অনুষ্ঠানটি আমাদের দর্শকরা অনেক বেশি উপভোগ করেছে বা করবে। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আমি সেই কথাটি শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ, দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিজয় শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এসেছে এবং আল্লাহর রহমতে আমরা পেয়েছি, শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে আমরা সেন্ট্রাল প্যানেল এবং হল প্যানেল সবগুলোতেই যে বিজয় অর্জন করেছি, শিক্ষার্থীদের আস্থাটা যেন আমরা রাখতে পারি সেই দোয়াটা দর্শকদের করতে বলতে চাই। এবং দর্শকদের মধ্যে যারা রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের উপকার করতে চান, তারা যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারেন। আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটাকে সুন্দরভাবে গড়ব। এবং আমরা শুনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন চলতেছিল, তখন সারা দেশের অনেক মানুষ আমাদের জন্য দোয়া করেছে, পুরুষ মহিলা মায়েরা দাদিরা অনেকেই আমাদেরকে এখন বলে যে আমাদের জন্য দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। হয়তো ইসলামী সংগঠনের সেই শহীদদের কথা বা নির্যাতিত ভাই বোনদের কথা তাদের মনে পড়তেছিল, তো তাদের জন্য আমরা দোয়া করি, তারাও যেন আমাদের জন্য দোয়া করে। সার্বিকভাবে আমরা আমাদের ক্যাম্পাসটাকে সুন্দরভাবে সাজাতে চাই, আমাদের ইশতেহারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পাই, আমাদের 365টা দিন পূর্ণভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আস্থা আমরা রাখতে চাই। সকল দর্শককে এই দোয়া করতে বলতে চাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন রাকসুর সম্মানিত ভিপি জনাব মুস্তাকুর রহমান জাহিদ। তিনি রাকসু নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির এতটা শক্তিশালী হয়ে উঠল, কিভাবে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের শাহাদাতের নজরানায় ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো একটি জায়গায় উঠে এসছে, সেই আনুষঙ্গিক নানা গল্পগুলো আমাদের আজকের এই পডকাস্টে আমরা শুনতে পেয়েছি। নিশ্চয়ই আমাদের পুরো গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।